এই বেটা ইহান, শুনতে পাচ্ছিস আমার কথা? রোহানের তীক্ষ্ণ কণ্ঠে ধমকে সম্মতি ফিরে পায় ইহান। এতক্ষণ গভীর ভাবনা নিমজ্জিত হয়েছিল সে। ভাবনার কারণটা একমাত্র শুভ্রা। ইদানিং সর্বক্ষণ মেয়েটা মন মস্তিষ্ক জুড়ে একত্রিত অধ্যপত্য বিস্তরণ করে যাচ্ছে। কোনো কাজে ঠিকমতো মনোযোগ বসাতে পারছে না সে। ইহান বিরক্ত হয়ে রোহানের উদ্দেশ্যেই বলল, এভাবে ঘোড়ার মতো চেঁচাচ্ছিস কেন? চেঁচাচ্ছি কি এর সাধে? এতক্ষণ ধরে আমি এত বক বক করে যাচ্ছি, অথচ তোর কোনো অ্যাটেনশন পাচ্ছি না। অ্যাটেনশন তো দূর, তোর মুখ থেকে হু হা বাদে কোনো কথাই বের করতে পারছি না আমি। এভাবে বোবার মতো রেস্টুরেন্টে বসে থাকতে পারবো না আমি। রোহান আর ইহান বর্তমান ধানমন্ডি একটা 5 তারকা রেস্টুরেন্টে বসে রয়েছে। রোহান কেন ইহানকে ধরে বেঁধে নিয়ে এসেছে ইহান নিজেও জানে না। অনেক প্রশ্ন করেও কোনো উত্তর পায়নি, তাই নিজের মতো করে চুপ করে গেছে। রোহান মূলত সোনালিকার ভার্সিটির সিনিয়র ভাইয়া, সেই সাথে দুই সম্পর্ক কাজে ওরা। আর রোহান হলো ইহানের কলেজ লাইফের বন্ধু। মূলত রোহানের মাধ্যমে ইহানের সোনালিকার সাথে পরিচয় হয়ে পরবর্তী বন্ধু এবং সর্বশেষে প্রেম হয়। ইহান বিরক্ত হয়েই বলল, শুধু শুধু আমাকে রেস্টুরেন্টে এনে বসিয়ে রেখেছিস। কাজের কোনো কথা থাকলে বল, না হলে আমি বেরিয়ে যাচ্ছি। রোহানকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে ইহান বেরিয়ে যাচ্ছিল। তখনই তার দৃষ্টি সামনে থেকে এদিকে এগিয়ে আসা দুজন রমণীর দিকে হাটকে যায়। দুজন বলতে ভুল হবে, এক রমণীর পানে প্রবল বিমুগ্ধ নয়নে তাকিয়ে রইল সে। ব্লু কালারের হাফ সিল্কি জামদানি শাড়ি পরিহিত শুভ্রা এবং ব্ল্যাক কালারের জর্জের শাড়ি পরিহিত সোনালিকা এসে ইহান আর রোহানের টেবিলের সামনে দাঁড়ালো। দুজনকে অপরূপ সুন্দরী লাগছে, তবে ইহানের দৃষ্টি আটকে আছে নীলাম্বরীর সাজে সজ্জিত লজ্জাবতী শুভ্রার দিকে। তার চোখের পলক যেন পড়ছেই না, দৃষ্টি জুড়ে সীমাহীন মুগ্ধতা বিরাজ করছে। তবে সে ছাড়াও আরও এক জোড়া দৃষ্টি যেন শুভ্রার পানে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। সেটা দৃষ্টিগোচর হলো না ইহানের। অপরদিকে সোনালিকা বারবার ইহানের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে যাচ্ছে। তার মুখে লাজুক আভার হাসি বিরাজ করছে, অথচ ইহানের সেই দিকে কোনো খেয়ালই নেই। ইহান, ইহান! সোনালিকার জোর গলায় বড়া চিৎকার সম্মুখে ফিরে পেল ইহান। সোনালিকার দিকে দৃষ্টি ফেরিয়ে সে জিজ্ঞাসা করল। কি হয়েছে? সোনালিকা ক্ষুব্ধ কণ্ঠে বলল, আমি শাড়ি পরে সেজেগুজে এত কষ্ট করে তোমার সামনে আসলাম, অথচ তুমি একটাবারও আমার দিকে তাকালে না। কি হয়েছে তোমার? এত আনমনা হয়ে আছো কেন? ইহান একটা দীর্ঘশ্বাস ফেলে কাউচে বসতে বসতেই বলল। কিছুই হয়নি, জাস্ট এমনি মুড ভালো ছিল না। তারপর সোনালিকা আর শুভ্রার দিকে একবার তাকিয়ে ইহান জিজ্ঞাসা করলো, তা দুজন হঠাৎ শাড়ি পরেছো, ব্যাপার কি? আর আমি যে এখানে আছি সেটা কিভাবে জানলে? মাঝখান থেকে রোহান বলে উঠল। আমি সোনালিকে বলেছিলাম শাড়ি পরে তোকে সারপ্রাইজ দেওয়ার জন্য, তাই আমি তোকে এখানে নিয়ে এসেছিলাম আর ওকে অ্যাড্রেস সেন্ড করে দিয়েছিলাম। সোনালিকা শুভ্রাকে বিপরীত সাইডে কাউচে বসিয়ে নিজে তার পাশে বসতে বসতে বলল, আমি একা একা শাড়ি পরে আসতে পারছিলাম না, তাই শুভ্রাকে আমার সাথে নিয়ে আসলাম। ও প্রথমে কিছুতেই আসতে চাইছিল না, আমি অনেক বলে কয়ে জোর করে নিয়ে এসেছি। তাছাড়া আমি প্রথম দিন থেকে খেয়াল করেছিলাম শুভ্রা কিছু একটা নিয়ে আপসেট হয়ে আছে, তাই ওর মন ভালো করতে এই কাজ করা। রোহান উচ্ছ্বসিত হয়েই বলে উঠল। খুব ভালো করেছিস সোনালি, এরকম সুন্দরী একজন ননদিনী থাকলে তোর আবার টেনশন কিসের? রোহান এরপর শুভ্রাকে উদ্দেশ্য করে হাসি মুখে বলে উঠল। তা আমার বেস্টুর সুন্দরী ননদিনী, আপনার নামটা কি জানতে পারি? শুভ্রা একবার মাথা তুলে রোহানকে দেখে নিল, পরক্ষণে খেয়াল করলো ইহান তীক্ষ্ণ দৃষ্টিতে রোহানের দিকে তাকিয়ে আছে। ওদিকে মনোযোগ না দিয়ে শুভ্রা নিচু স্বরেই বলল। শুভ্রা আফিয়াত। ওয়াও, নাইস নেম। যেমন সুন্দর আপনি, তেমনই সুন্দর আপনার নাম। বাই দ্য ওয়ে, আমার নাম রোহান খন্দকার। আপনি আমাকে রোহান বলেই ডাকতে পারেন। আর আমরা তো প্রায় সেম এজ, সো একে অপরকে তুমি বলেই ডাকতে পারি। ইহানের কেন জানি রোহানের প্রতি প্রচণ্ড বিরক্ত সৃষ্টি হচ্ছে। ক্রমশ মেজাজ বিগড়ে যাচ্ছে তার। রোহানের উদ্দেশ্যে ঝাঁঝালো কণ্ঠেই বলে উঠল। তোর গায়ে পড়া স্বভাবটা আর গেল না, তাই না রোহান? মানে মেয়ে দেখলেই এরকম ফ্লার্ট করতে হবে? মাত্র কিছুক্ষণ হলো শুভ্রের সাথে দেখা হলো, এর মধ্যে এত ক্লোজ হওয়ার কি আছে বুঝলাম না। সোনালিকা প্রতিবাদ করে বলল। উফ, তোমার সমস্যা কি বলো তো ইহান? ওরা পরিচিত হচ্ছে হয়নি, ওদের মধ্যে ফ্রেন্ডশিপ হলে তো ভালোই হয়। ইহান কিছু বলতে যাবে তার আগে রোহান আগ বাড়িয়ে বলে উঠল। আমার মনে হয় তোদের এখানে প্রাইভেসি থাকা দরকার। আমি আর শুভ্রা ওখানে থাকলে কাবাব মে হাড্ডি হয়ে যাব। তার চেয়ে বরং আমরা অন্য পাশে গিয়ে বসি, তোরা এখানে মন করে টাইম স্পেন্ড কর।
বলে শুভ্রার সামনে গিয়ে চলো শুভ্রা। বলে অন্য পাশের সিটে বসে পড়ল রোহান। শুভ্রা অগত্যা মাথা নিচু করে তার বিপরীত সাইডে গিয়ে বসল। রোহান নানাভাবে হাসি মুখে শুভ্রার সাথে আলাপ জমানোর চেষ্টা করছে। শুভ্রা অস্বস্তি বোধ করলেও হু হা করে উত্তর দিচ্ছে। ওইদিকে সোনালিকা একের পর এক বকবক করে যাচ্ছে ইহানের সাথে, কিন্তু ইহানের সেদিকে কোনো ভ্রুক্ষেপে নেই। সে তীক্ষ্ণ দৃষ্টিতে আজ চোখে বারবার শুভ্রা আর রোহানের দিকে খেয়াল রাখছে। তার মেজাজ অকারণে ভীষণ খারাপ হয়ে গেছে। হাত জোড়া মুষ্টিবদ্ধ হয়ে গিয়েছে। ইচ্ছে করছে উঠে গিয়ে রোহানকে একটা চটকানা বসিয়ে দিয়ে শুভ্রাকে নিয়ে বেরিয়ে যেতে, কিন্তু কেন এমনটা হচ্ছে সে বুঝতে পারছে না। অগত্যা কোনো উপায় না পেয়ে দাঁতে দাঁত চেপে কিছুক্ষণ সবকিছু হজম করে নিচ্ছে ইহান। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে একটা পার্কে গেল সোনালিকা ইহান, ইহানের হাত সোনালিকা, ধরে রোহান আর হাঁটলেও শুভ্রা। ইহানের ইহান তীক্ষ্ণ অবশ্য দৃষ্টি যেতে বারবার চায়নি, শুভ্রা আর কিছু রোহানের একটা দিকে বাহানা দিয়ে নিবদ্ধ বারবার হচ্ছে। শুভ্রাকে শুভ্রা নিয়ে ধীর পায়ে শুভ্রাকে হাঁটছে নিয়ে আর বাড়ি রোহান ফিরে তার যেতে পাশে চাইছিল, হাঁটতে হাঁটতে একের কিন্তু পর এক রোহান আর বকবক করে সোনালিকা যাচ্ছে। নাছর বান্দার উদ্দেশ্য মতো তাদেরকে শুভ্রার জোর করে সাথে আটকে বন্ডিং রেখেছে। ভালো করা। শুভ্রাকে এই মুহূর্তে ইহানের কাছে পরীর মতো সুন্দর লাগছে। অন্য সময় শুভ্রাকে একা পেলে শুধু তার দিকে অপলক নিতে চেয়ে থাকতো সে, কিন্তু এই মুহূর্তে রোহানের সাথে তাকে একদমে মেনে নিতে পারছে না ইহান। ইহান অগত্যা সোনালিকাকে বলে উঠল। আমার আর ভালো লাগছে না সোনালিকা, আমি শুভ্রাকে নিয়ে বাড়ি ফিরে যেতে চাই। সোনালিকা বিরক্ত হয়ে বলল, কিন্তু কেন ইহান? কিছুদিন পর তো গরমের ছুটি হয়ে যাবে, তখন আমাকে অনেক দিনের জন্য গ্রামের বাড়িতে চলে যেতে হবে। তোমার সাথে কতদিন দেখা হবে না বলো তো? তাই তো এখন তোমার সাথে বেশি বেশি টাইম স্পেন্ড করে যেতে চাচ্ছি। ইহান রাগ সংবরণ করে বলল, টাইম স্পেন্ড অন্য সময়ও করা যাবে, কিন্তু এখন এখান থেকে আমি যেতে চাই, ব্যাস। ভালো লাগছে না আমার। সোনালিকা কিছু একটা বলতে যাবে, তার আগেই তার দৃষ্টি আটকে গেল একটা ফুল বিক্রেতার দিকে। লোকটি বিভিন্ন ফুলের তোড়া সহ ক্রাউন গাছরা বিক্রি করছে। সোনালিকা উচ্ছ্বসিত হয়ে ইহানের কাছে বায়না ধরল। ইহান, আমাকে ফুল আর গাজরা কিনে দাও প্লিজ। ইহান মুখ দিয়ে চর সূচক বিরক্তিকর শব্দ উচ্চারণ করে সামনে এগোতেই একটা দৃশ্য দেখে থমকে গেল। রোহান একগুচ্ছ লাল গোলাপ ফুল আর বেলি ফুলের গাজরা কিনে শুভ্রার হাতে ধরিয়ে দিচ্ছে। শুধু ধরিয়ে দিলেই ক্ষান্ত থাকেনি, শুভ্রা কিছু বুঝে ওঠার আগে গাজরাটা নিজ হাতে শুভ্রার প্রকাণ্ড খোপা করা চুলে গেঁথে দিল, আবার সেই সাথে তার শাড়ির কুচি ঠিক করে দিল। এই দৃশ্য দেখে ইহান পুরোপুরি থমকে গেল। সোনালিকা খিলখিল করে হেসে ইহানের বাহু ঝাঁকিয়ে বলে উঠল, দেখো ইহান, হাউ রোমান্টিক! ইস, ওদের মধ্যে প্রেম হয়ে গেলে একটা সুন্দর জুটি তৈরি হবে, কি বলো? ইহানের সোনালিকার কথায় কোনো ধ্যান নেই। তার ভিতরে হঠাৎ করে কেমন যেন তোলপাড় শুরু হয়ে গিয়েছে। একটা অজানা আশঙ্কা, ভয়, ক্রোধ আর হিংসা মিশ্রণে ভেতরটা জ্বলে পড়ে যাচ্ছে। কেন এমনটা হচ্ছে ইহানের জানা নেই, তবে ক্রমশ তার ফর্সা চোখ মুখ লাল হয়ে যাচ্ছে। হাতের মুঠো শক্ত করে সোনালিকার থেকে নিজের বাহু ছাড়িয়ে নিল ইহান। তারপর দ্রুত গতিতে এগিয়ে গেল শুভ্রার রোহানের দিকে। রোহান তখন দোকান থেকে একগুচ্ছ চুড়ি আর ফাইল কিনে শুভ্রার হাতে ধরিয়ে দিতেই যাচ্ছিল, কিন্তু তখনই হঠাৎ ইহান রোহান আর শুভ্রার মাঝখানে এসে শুভ্রার দিকে তাকিয়ে ঝাঁঝালো কণ্ঠেই বলে উঠল। শুভ্রা, এই মুহূর্তে আমার সাথে বাড়ি যাবি, আর একটা কথা শুনতে চাই না আমি। রোহান বলতেই নিচ্ছিল। কিন্তু ইহান। ইহান রোহানের দিকে রক্তচক্ষু নিয়ে তাকিয়ে নিজের ঠোঁটে আঙ্গুল রেখে কাটকাট স্বরে বলল, শ্, আর একটা কথাও শুনতে চাই না আমি। কোনো কথা বলবি না তুই। বলে শুভ্রার হাত ধরে টানতে টানতে পার্ক থেকে হন হন করে বেরিয়ে গেল ইহান। পিছনে তাজ্জব বনে রইল রোহান আর সোনালিকার এই ব্যাপারটা মোটেও ভালো লাগে না, তবে কিছু বলো না সে। এদিকে রোহান হাতে থাকা চুড়ি আর পায়েলের দিকে তাকিয়ে থেকে বিড়বিড় করে বলতে লাগলো, এই প্রথম কোনো রমণীর মায়ে আটকা পড়ে গেছি আমি। এত সহজে তাকে কিভাবে ছেড়ে দিই বল ইহান? একটা রিক্সা ডেকে দাঁড় করিয়ে তাতে শুভ্রাকে বসিয়ে নিজেও তার পাশে বসলো। তার অভিব্যক্ত এখনো কঠোর। শুভ্রা এতক্ষণ চুপ করে থাকলেও এখন বলতে লাগলো, আমাকে এভাবে ওখান থেকে নিয়ে আসলে কেন ইহান ভাইয়া? ওরা কি ভাববে? ইহান রেগেই বলে উঠল, যার যা ইচ্ছে ভাবুক। আর ওখানে তোকে কি ওই রোহানের সাথে থাকতে দিতাম? তুই কি ওর সঙ্গ পছন্দ করছিলি? শুভ্রা তাচ্ছিল হেসেই বলল, তার সঙ্গ পছন্দ করি বা না করি তাতে তোমার কি? তোমার গার্লফ্রেন্ড তো সোনালি আপু। তোমার তাকে সময় দেওয়াটা উচিত ছিল। ইহান থমকে উঠেই বলল,
শুভ্রা একদম আমার মুখে মুখে তর্ক শুভ্রা একদম আমার মুখে মুখে তর্ক করবি না বলে দিলাম। তোর থেকে জ্ঞান নিতে চাইনি আমি। যেভাবে বলছিস সেভাবে করবি। ওই রোহনের থেকে দূরে দূরে থাকবি। কেন? কোনো উত্তর দিতে পারবো না আমি বলেছি যখন দূরে থাকবি, তার মানে দূরে থাকবি। পরক্ষণে শুভ্রার হাতে গোলাপের তরা আর মাথায় গাজরা দেখে ইহানের মেজাজ আরো খারাপ হয়ে যায়। শুভ্রার হাত থেকে তরাটা আর খোপা থেকে গাজরাটা একটানে খুলে ফেলে রাস্তায় ফেলে দিল ইহান। শুভ্রা তাজ্জব বনে তাকিয়ে থাকলেও আর কোনো কথাই বলেনি। রিক্সা এগিয়ে যেতে থাকলো। অনেকক্ষণ কেউ কোনো কথাই বলল না। হঠাৎ চুলে কারো স্পর্শ পেয়ে পাশে ফিরে তাকালো শুভ্রা। দেখতে পেল ইহান অদ্ভুত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থেকে তার সামনে আসা চুলগুলো কানের পিঠে গুঁজে দিচ্ছে। তাকে আরো অবাক করে দিয়ে ইহান মলময় স্বরে বলে উঠল, শাড়ি পরলে তোকে মারাত্মক সুন্দরী লাগে রে শুভ্রা। এভাবে আমার সামনে আর কখনো শাড়ি পরিস না। আমার কেমন যেন দম বন্ধ লাগে তোকে শাড়ি পরা অবস্থায় দেখলে। গভীর নিস্তব্ধ রাত, অন্ধকার আকাশের অজস্র নক্ষত্র আর এক ফালি চাঁদ বিরাজ করছে। মৃদুমন্দ বাতাসে প্রকৃতির মাঝে যেন সতেজতা বিরাজ করছে। রুমের ব্যালকনির সামনে দাঁড়িয়ে সবকিছু এক মনে পর্যবেক্ষণ করছিল শ্বেতা। রাত গভীর থেকে গভীরতা হলেও তার চোখে ঘুম নেই। চোখের পানি চোখেই শুকিয়ে গিয়েছে, বুকটা ভার হয়ে গিয়েছে। আর সারাদিন রুম থেকে বের হয়নি সে। শুভ্রাকে বলে দিয়েছে আর সে রুমে একা থাকতে চায়, তাই শুভ্রাও আর তাকে বিরক্ত করেনি। শ্বেতা যে রুমটাতে বর্তমানে রয়েছে সেটা ব্যালকনি হলো গ্রিলবিহীন। নতুন গ্রিল লাগানোর জন্য 2 দিন হলো আর একটা খুলে রাখা হয়েছে। হঠাৎ সেদিক থেকে কিছু একটা আওয়াজ ভেসে আসলো। শ্বেতা চমকে নিচে তাকালো। যা দেখলো তাতে একটা চিৎকার করতে নিলে দ্রুত গতিতে একটা অবয়ব উপরে উঠে আসে। শক্ত করে তার মুখ চেপে ধরলো। শ্বেতা চোখ বড় বড় করে দেখতে লাগলো সে অপ্রিয় চিরচেনা মুখটিকে। এরই শ্বেতার মুখ চেপে ধরে তাকে নিয়ে রুমে চলে এলো। দরজায় তাকে দেখলো ছিটকিনি লাগানো রয়েছে। স্বস্তি নিঃশ্বাস ফেলে শ্বেতাকে বিছনায় ফেলে দিল সে। তারপর ব্যালকনির দরজা লাগিয়ে দিল। শ্বেতা ভয়ে প্রায় জমে গিয়েছে। উঠে বসে কয়েকটা ঢোক গিলেই বলে উঠল, আপনি এখানে কিভাবে? এরই শ্বেতার পাশে বসে নিলিপ্ত ভঙ্গিতেই বলে উঠল, হ্যাঁ, আমি এখানে। তাতে এত অবাক হবার কি আছে? মনে নেই এর আগেও ঈশাদের বাসা থেকে তোমাকে ঠিক এইভাবে ব্যালকনি টপকে কিডন্যাপ করেছিলাম। শ্বেতা কোনো কথা না বলে ভয়াতক দৃষ্টিতে এরিসের পানে তাকিয়ে রইল। হঠাৎ এরিস একটি অবাক করা কাণ্ড করে বসলো। সে তার কোলে মাথা রেখে বিছনায় টান টান করে শুয়ে পড়ল। চোখ জোড়া বন্ধ করে গম্ভীর স্বরে শ্বেতাকে আদেশ ছুড়ল। মাথায় হাত বুলিয়ে দাও। শ্বেতা বিলম্ব না করে কাঁপা কাঁপা হাতে এরিসের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। নরম পেলব হাতের স্পর্শে এরিস শান্তিতে 2 চোখ বুজে রইল। অনেকক্ষণ এভাবে কেটে যাওয়ার পর শ্বেতার সাহস সঞ্চয় করে প্রশ্ন করল, আপনি হঠাৎ এখানে কেন? এরিসের অটপট উত্তর, তোমাকে ভীষণ দেখতে ইচ্ছে করছিল, তাই চলে আসলাম। আপনি আমার বাসা চিনলেন কিভাবে? এরিস ফিসেল হেসে বলল, যেখানে গোটা তুমিটাই আমার চেনা, সেখানে তোমার বাসা চেনা এমন কি কঠিন ব্যাপার? শ্বেতা হঠাৎ অভিমানী স্বরেই বলল, গতকাল আপনি না জেনেই আমার সাথে এমনটা করলেন। আমি ওই ছেলের সাথে কথা বলতে চাইনি, ও নিজেই। এরিস চোখ বন্ধ রেখে শীতল স্বরে বলল, আমি জানি সবটা, কিন্তু অন্য কেউ তোমার দিকে অন্য নজরে তাকালে, কিংবা তুমি যে কোনো কারণেই অন্য কারোর সাথে কথা বললে কিংবা সংস্পর্শে আসলে আমার মাথায় রক্ত উঠে যায়। আমি তখন নিজেকে কন্ট্রোল করতে পারি না। শ্বেতা আর কোনো কথা বলল না। এরিস প্রশ্ন করে বসল, শুনেছি তুমি নাকি ভার্সিটি থেকে বান্দরবনে ট্যুরে যাবে। হুম। তোমার জন্য এই ফার্স্ট আমিও ভার্সিটি থেকে ট্যুরে যাচ্ছি। তবে সাবধান, ওখানে গিয়ে একদম ওড়ার চেষ্টা করবে না বলে দিলাম। আমার নজর কিন্তু সবসময় তোমার উপরেই থাকবে। শ্বেতা ভয়ে জমে গেল। ভেবেছিল ট্যুরে অন্তত শান্তি মতো 2 দিন কাটাবে। সেখানেও নাকি এই লোকটার সাথে যাবে। কোথাও তাকে একদণ্ড শান্তি দেবে না মনে হয়। শুনতে পেয়েছো আমি কি বলেছি? হুম। এরিস হঠাৎ উঠে বসে শ্বেতার বাম পাশের জামার ফাঁক দিয়ে কলার বনটা দেখল। কামড় দেওয়ার ক্ষত স্থানটা কালচে বরণ ধারণ করে আছে। এরিস নিমিষে সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে আচমকা একটি চুমু বসিয়ে দিল। শ্বেতা কেঁপে উঠল। এরিসের সাথে করার খামচে ধরল। এরিস শ্বেতার মুখ পানে গভীর দৃষ্টি নিক্ষেপ করে শান্ত কণ্ঠেই বলল, এটা আমার দেওয়া তোমার প্রথম ভালোবাসার ক্ষত চিহ্ন। এটাকে যত্ন করে আগলে রাখবে, কেমন?
কখনো মুছে যেতে দিবে না। এই চিহ্ন আমার অনুপস্থিতিতেও আমার স্পর্শ, আমার অধিকার তোমায় সারাক্ষণ মনে করাবে। তারপর এরিস হঠাৎ ফিচেল হেসে বলল, সবে তো মাত্র এক দুটো ক্ষতচিহ্ন তোমার শরীরে। তুমি সম্পূর্ণরূপে আমার হলে তোমার গোটা শরীরে আমার ভালোবাসাময় ক্ষততে পরিপূর্ণ থাকবে। সে তা অবাক হয়ে জিজ্ঞাসা করলো, আমার প্রতি আপনার এসব অধিকার কি অবশেষণ নাকি ভালোবাসা? জানি না, আমি শুধু জানি তুমি শুধুই আমার। তোমার প্রতি সম্পূর্ণ অধিকার শুধুই আমার। তারপর হঠাৎ সে তার কপালে চুমু খেয়ে বেলকুনি দিয়ে একইভাবে বেরিয়ে যেতে যেতে এরিস বলে উঠল, গুড নাইট মাই অ্যাডিকশন। ঘুমিয়ে পড়ো তাড়াতাড়ি। বেশি রাত জেগো না কিন্তু। রাত জাগলে তোমার মায়াবী চোখ জোড়ায় তৈরি হওয়া ওই ডার্ক সার্কেলগুলোকেও আমার ভীষণ হিংসে হয়। নীল শাড়িতে তোকে অপরূপা দৃষ্টির ঝলসানো সুন্দরী লাগে। সেই সৌন্দর্যে না চাইতেও ভস্ম হয়ে যায় আমার দৃষ্টিযুগল। সব রঙের শাড়িতে তোকে দেখার সৌভাগ্য আমার হবে না, কারণ আগেই বলেছি তোকে শাড়ি পরা অবস্থায় দেখলে আমার দম বন্ধ করা অবস্থা লাগে। কিন্তু তবুও একটিবার তোকে আমার প্রিয় রঙের শাড়িতে সজ্জিত অবস্থায় দেখতে চাই। আজন্মের বন্ধুত্বের দাবিদার হিসেবে এতটুকু তো তোর কাছে আমি চাইতেই পারি, তাই না রে শুভ্র? একটি লাল পাড়ের সাদা সিল্কি শাড়ি, হালকা রেড হোয়াইট স্টোন অর্নামেন্টস, একটা বেলি ফুলের গাজরা এবং দুটি লাল সাদা গোলাপে মরানো গিফটের মাঝে এই ছোট্ট চিরকুটটা দেখে দীর্ঘশ্বাস ফেল শুভ্রা। ইহানের দেওয়া এটি তাকে প্রথম কোনো উপহার নয়, তবে রোহান আর সোনালিকার সাথে যেদিন রেস্টুরেন্টে দেখা হওয়ার পর থেকে ইহান স্বভাব বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করেছে সে। আর এই উপহারটুকু সেই পরিবর্তনের অংশ। শাড়িটা বুকে জড়িয়ে নিয়ে শুভ্রা আর মনে বিড়বিড় করে বলতে লাগলো, এখনো আমার কাছে তুমি আজন্মের বন্ধুত্বের দাবিদার হয়ে রয়েই গেলে ইহান ভাইয়া। তোমার প্রতি আমার অনুভূতিটা ঠিক কী সেটা আমি স্পষ্ট বুঝতে পারলেও আমার প্রতি তোমার অনুভূতিটা সম্পর্কে আমি এখনও স্পষ্টভাবে বুঝতে পারিনি। হয়তো তুমিও পারোনি, তবে যেই দিন বুঝতে পারবে সেদিন খুব বেশি দেরি হয়ে যাবে না তো ইহান ভাইয়া? লাল বাড়ির সাদা শাড়িতে শুভ্রাকে আজও পরীর মতোই লাগছে। উদ্দেশ্যহীনভাবে সে দেশের ছাদে এসে দাঁড়িয়েছে। ইহান কেন যে তাকে শাড়ি পরে তাদের বাড়ির ছাদে আসতে বলেছে সে নিজেও জানে না। শুভ্রাকে আসতে বলে ইহান নিজে কোনো খবর নেই। সে তো আজ খুব ভোরবেলায় বান্দরবনের নীলগিরি পাহাড়ে ট্যুরের উদ্দেশ্যে বেরিয়ে গিয়েছে, তাই সকাল থেকে ঈশা তার বাড়িতে পড়ে রয়েছে। ঈশা দৌড়ে ছাদে এসে হাঁপাতে হাঁপাতেই বলল, আরে দোস্ত, তুই এখানে ওদিকে? কথাটা শেষ করার আগে শুভ্রার দিকে চোখ যেতে ঈশা মুগ্ধ নয়নে তার আপাত মস্তক দেখতে দেখতেই বলো, বাহ বান্ধবী বাহ, তোকে কি সুন্দর পরীর মতো লাগছে রে। আমি ছেলে হলে তোকেই বিয়ে করে নিতাম দোস্ত, বাট এটা তো পসিবল না। কিন্তু আজকে রোহান ভাইয়া তোকে এই রূপে দেখলে তো শেষ। ঈশার মুখ থেকে হঠাৎ রোহানের নাম শুনে পুরো কুঁচকে ফেললো শুভ্রা। অবাক হয়ে জিজ্ঞাসা করলো, রোহান ভাইয়া মানে? আরে সেদিন সোনালিকা আপুর সাথে রেস্টুরেন্টে গিয়ে তোর যে ছেলেটার সাথে পরিচয় হলো, তুই তো ওর কথা আমাকে বলেছিলি। ছেলেটা কেমন গায়ে পড়ে তোর সাথে কথা বলছিল, ওর আচরণ তোর সুবিধার মনে হয়নি। কিন্তু আমি তোকে বলেছিলাম না ওর তোর উপর ফিদা হয়ে গেছে। সত্যি তাই। মানে? মানে রোহান ভাইয়া তোর সাথে দেখা করার জন্য বাড়ির বাহিরে অপেক্ষা করছে। মানে কি এসবের? আমি কেন তার সাথে দেখা করতে যাব? এত কিছু জানি না, সেজেছিস যখন তখন রোহান ভাইয়ের সাথে দেখা করে আয়। আমার মনে হয় তোদের মধ্যে কিছু একটা হয়ে যাবে। বলে এক চোখ টিপ মেরে শুভ্রাকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে ঈশা টানতে টানতে তাকে নিচে নিয়ে গেল। ইহান, তোমার হঠাৎ করে কি হয়ে গেল? তুমি আমাকে এখন একদমই সময় দিচ্ছ না, দেখা হলেও ঠিকঠাকভাবে কথা বলছো না। হঠাৎ করে এমন করছো কেন, বলবে? ফোনে ইহানকে একরাশ অভিযোগ জানিয়ে বসল সোনালিকা। ইহান বিরক্ত হয়ে ফোন কেটে দিতে চাইল। শুরুতে মেয়েটাকে তার ভালোই লাগতো। সোনালিকা তাকে পছন্দ করতো বলে রোহানের মধ্যস্থতায় তাদের মধ্যে আনুষ্ঠানিক একটা রিলেশনশিপ শুরু হয়।
কিন্তু ইহানের মোহ কিছুদিন যেতে না যেতে হঠাৎ করে কেটে যায়। এই সম্পর্ক তার কাছে বোঝার মতো মনে হচ্ছে, কিন্তু একেবারে ভেঙে ফেলতে পারছে না। পাশের মেয়েটা প্লেবই মনে করে না বসে ইহান নিজেকে যত সম্ভব শান্ত করে বলল, আমি এখন একটা কাজে এসেছি সোনালিকা, বাসায় গিয়ে তোমাকে কল দিচ্ছি, ঠিক আছে? রোহান একদম ফুলবাবু সেজে এসে শুভ্রাকে সামনে রেখে তার সৌন্দর্য নিয়ে রীতিমতো ফ্লার্ট করা শুরু করে দিয়েছে। শুভ্রা বারবার পালাই পালাই করতে চাইলেও রোহান নাসরবান্ধার মতো তাকে আটকে রেখেছে। ইহান রেগে দ্রুত এগিয়ে গিয়ে রোহানকে কিছু ধাক্কা দিয়ে কর্কশ স্বরে বলতে লাগলো, তোর সমস্যাটা কি? বারবার মানা করছিলাম না শুভ্রার কাছ থেকে দূরে থাকতে? রোহানে এবার ত্রিক্ষি মেজাজ নিয়ে বলল, তুই কিন্তু এবার বেশি বেশি করছিস ইহান। বন্ধু বলে প্রথমে কিছু বলিনি, কিন্তু এখন তুই লিমিট ক্রস করে ফেলছিস। ইহান রোহানের বুকে ধাক্কা দিয়ে উগ্র স্বরে বলল, কি লিমিট ক্রস করে ফেলছি? শুভ্রা থেকে দূরে দূরে থাকবে বলে দিলাম। যদি না থাকি তো? একদম জানে মেরে ফেলবো। তোর না গার্লফ্রেন্ড আছে? তাহলে শুভ্রার পিছনে এভাবে আঠার মতো লেগে আছিস কেন? আমার কাজিন, আমার ছোটবেলা বড়বেলার একমাত্র সঙ্গী। আমি আঠার মতো লেগে থাকবো না তো তুই থাকবি? ইহান আর রোহানের অবস্থা রীতিমতো হাতাহাতির পর্যায়ে চলে যেতে দেখে শুভ্রা আটকে উঠে তাদের দুজনের মাঝখানে এসে দাঁড়ালো। ঈশা একপাশে দাঁড়িয়ে ঘটনা বোঝার চেষ্টা করলো। শুভ্রা বিরক্ত হয়ে দুজনের উদ্দেশ্যে চেঁচিয়ে বলতে লাগলো, উফ, থামবে তোমরা দুজন? কি শুরু করেছো রাস্তার মাঝে? এমনিতেই বাড়ির কেউ দেখে ফেলে আমার অবস্থা কাহিল হয়ে যাবে, এর মধ্যে তোমরা এমন তামাশা শুরু করেছো। প্লিজ যাও তোমরা দুজন এখান থেকে। রোহান হঠাৎ হেসে ফেলেই বলল, এই বেটা, ইহানের জন্য তোমার সাথে শান্তি মতো কথাও বলতে পারে না শুভ্রা। তবে চিন্তা করো না, একদিন এই বেটা থেকে অনেক দূরে তোমাকে নিয়ে গিয়ে তোমার সাথে একান্তভাবে কথা বলবো, সময় কাটাবো। ইহান রেগে ফায়ার হয়ে রাস্তা থেকে ইট তুলে রোহানকে তাড়া করতে লাগলো। বেচারা দৌড়াতে দৌড়াতে শুভ্রার উদ্দেশ্যে বলতে লাগলো, তোমার এই পাগল ভাইকে সামলাও শুভ্রা। বাই দ্য ওয়ে, তোমাকে লাল সাদা শাড়িতে অসম্ভব সুন্দর লাগছে। ইহান ইটটা রাস্তার মাঝে ছুঁড়ে ফেল। ভাগ্যবশত সেটা রোহানের গায়ে লাগার আগেই রাস্তার অন্য পাশে পড়ে যায়। রোহান দৃষ্টির আড়াল হতে ইহান বিড়বিড় করে চিবিয়ে চিবিয়ে বলতে থাকে, ব্লাডি ইডিয়েট! নাও আমি শুভ্রার ভাই আর নাও আমার বোন। ইহান রাগে গজগজ করতে করতে শুভ্রার সামনে এসে রাগী কণ্ঠে বলতে লাগলো, বারবার বলেছি না তোকে এই ফালতু ছেলের থেকে দূরে থাকতে? তাও বারবার এর সাথেই তোকে কেন দেখা করতে হবে, কথা বলতে হবে? শুভ্রা কিছু বলার আগেই ঈশা হঠাৎ এগিয়ে এসে বলে উঠল, কেন ভাইয়া? রোহান ভাইয়া শুভ্রার সাথে কথা বলে দেখা করলে আপনার সমস্যা কি? আপনার তো গার্লফ্রেন্ড আছে। আমাদের শুভ্রারও অধিকার আছে একজন বয়ফ্রেন্ড বানানোর। ইহান এই মুহূর্তে কোনো কিছু বলতে চেয়েও আর বলতে পারলো না। অবাধ্য অনুভূতিগুলো প্রকাশ করতেই পারলো না। তার মন ইদানিং কি চায় সে নিজেও বুঝতে পারে না। শুভ্রা কিছুক্ষণ ইহানের দিকে তাকিয়ে থেকে হঠাৎ যেতে যেতেই বলে উঠল, তোমায় আমাকে শাড়ি গিফট করার জন্য থ্যাংক ইউ ইহান ভাইয়া। তোমার পছন্দ আসলে অনেক সুন্দর। এভাবে রাস্তায় দাঁড়িয়ে না থেকে বাসায় আসো। ইহান শুভ্রা যাওয়ার দিকে স্তব্ধ হয়ে কয়েক মুহূর্ত তাকিয়ে থাকলো। শুভ্রা চোখের আড়াল হতেই ইহান আনমনে বিড়বিড় করে বলে উঠল, আজও শাড়ি পরে আমার প্রাণ নিতে যাচ্ছিলি তুই? তোকে শাড়ি পরা অবস্থায় দেখে আত্মঘাতী হব জেনেও বারবার একই কাজ করতে মন চায়। এই অবাধ্য অনুভূতির নাম কি দেবো শুভ্রা আমি? নীলগিরি পর্যটন কেন্দ্র বাংলাদেশের বান্দরবন জেলার টেঙ্গপুলুনচুট পাহাড়ের চূড়ায় অবস্থিত একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। সমুদ্রপৃষ্ঠ থেকে 2200 ফুট উচ্চতা অবস্থানে কারণে নীলগিরি পর্যটন কেন্দ্র সর্বদা মেঘমণ্ডিত থাকে এবং এটাই এই পর্যটন কেন্দ্রের বিশেষ আকর্ষণ। নীল আকাশের নিচে হাজার হাজার ফুট উঁচু উঁচু পাহাড়ের মেঘালয় আচ্ছাদিত সবুজ অভয়ারণ্য দেখে বিমোহিত হয়ে গেল শ্বেতা। দুই নয়ন ভরে সে দেখতে লাগলো প্রকৃতির এই সৈনস্যিক প্রাকৃতিক সৌন্দর্য। এই বিকালের মুহূর্তটাকে অসম্ভব স্বর্গীয় লাগছে তার কাছে। তার পরনে স্কাই ব্লু কালারের ভেলভেটের একটি ফিনফিনে লম্বা গাউন, লম্বা চুলগুলো কোমর অবধি ছেড়ে দেওয়া। এই রূপে ওর সাথে সজ্জিত হয়ে সে পাহাড়ের পাশে অবস্থিত রেলিং দেওয়া সরু লম্বা রাস্তা ধরে দৌড়াতে শুরু করলো। নির্বিচার রূপে তাকে প্রকৃত কর্ণের মতোই স্নিগ্ধ অপরূপ লাগছে। শ্বেতার সাথে তার বান্ধবীরা ভার্সিটি থেকে আগত স্টুডেন্টস এবং ডিপার্টমেন্টের স্যার ম্যাডামরা রয়েছে। অথচ সকলের মাঝে একজোড়া তীক্ষ্ণ বিমুগ্ধ দৃষ্টি শ্বেতার দিকে বহুক্ষণ যাবৎ তাকিয়ে রয়েছে। অথচ সেই দিকে কমলমতি কন্যার কোনো ধ্যানে নেই।
ট্যুর উপলক্ষে নীলগিরি পর্যটন কেন্দ্রে অনেকগুলো রিসর্ট ভাড়া করা হয়েছে। তার মাঝে অর্ধেক মেয়েদের এবং অর্ধেক ছেলেদের জন্য বরাদ্দ করা হয়েছে। শ্বেতা এবং তার বান্ধবীরা যে রিসর্টে রয়েছে সেটার বারান্দায় সবাই মিলে ট্রুথ অ্যান্ড ডিয়ার খেলছে। তার পাশে কিছুটা দূরে কেউ কেউ বারবিকিউট বানাচ্ছে, আবার অন্য পাশে অনেকেই বা গিটার নিয়ে গানে আড্ডায় বসেছে। অনেকক্ষণ যাবৎ ট্রুথ অ্যান্ড ডিয়ার খেলার নীরব দর্শক বনে থাকা শ্বেতার দিকে বোতল ঘোরাতে তার বান্ধবীরা তাকে চেপে ধরলো। জুই বলে উঠল, সবাই এতক্ষণ যাবৎ ট্রুথ নিয়েছে, এবার তোকে ডেয়ার নিতে হবে শ্বেতা। ওকে, ডেয়ার দিবি দে, কিন্তু ওর জন্য কঠিন হয়ে যায় এমন কিছু দিবি না কিন্তু। আরে রিল্যাক্স দোস্ত, আমাদেরকে এত দরজাল মনে হয় তোর? বলে শ্বেতার দিকে তাকিয়ে অনামিকা বলল, আমাদের রিসোর্টের পেছনে একটা বকুল ফুল গাছ আছে, তুই সেখান থেকে একগুচ্ছ বকুল ফুল নিয়ে আসবে, ঠিক আছে? শ্বেতা ভয়ে ঢোক গেলেই বলল, এই সন্ধ্যাবেলায় ওখানে একা একা যেতে আমার ভয় করবে। দেখ শ্বেতা, তুই ডিয়ার নিয়েছিস, তার মানে তোকে এটা পালন করতে হবে, নাহলে তুই আমাদের খেলা থেকে ডিসকোয়ালিফাই হয়ে যাবি। অহনা শ্বেতার হয়ে কিছু বলতে নিলে অন্যান্য মেয়েরা তাকে থামিয়ে দিল। অগত্যা শ্বেতা গুটি গুটি পায়ে রিসর্টের পিছনের বকুল গাছ থেকে ফুল পেড়ে আনার উদ্দেশ্যে পা বাড়ালো। তার মনটা কেন জানি এই মুহূর্তে ভীষণ কুগাইছে। ভয়ে ভয়ে বকুল গাছের কাছে এসে সেখানে থেকে কিছু ফুল একত্রিত করে তড়িঘড়ি করে হাঁটতে নিতেই দুটি শক্ত হাত একসাথে শ্বেতার দুই হাত এবং মুখ চেপে ধরল। হাত দুটি জোর এতটাই বেশি ছিল যে শ্বেতার হাত এবং মুখ প্রচণ্ড ব্যথা অনুভূত হলো। তবু হাতের মালিক তাকে ছাড়লো না, আষ্টে পিষ্টে টেনে হিঁচড়ে তাকে নিয়ে যেতে লাগলো গভীর অন্ধকারের দিকে। কে আপনি? আমাকে এভাবে ধরে এনেছেন কেন? ছেড়ে দিন আমাকে। অচেনা একটা অন্ধকার আচ্ছন্ন জায়গাতে মাটিতে পড়ে থেকে তীব্র ভয়ে পেছাতে পেছাতে অবিষ্ট স্বরে কথাগুলো বলল শ্বেতা। ইতিমধ্যে তার হাত পায়ের অসংখ্য জায়গা ছিলে রক্ত বেড়েছে, বিশেষ করে ডান পায়ের হাঁটুর অনেক ব্যথা পেয়েছে সে। অথচ দীর্ঘদেহী অবয়বটি পয়সাসী হাসি হেসে শ্বেতার দিকে এগিয়ে আসতে লাগলো। পরক্ষণে নিজের মাস্ক খুলেই বেরিয়ে আসলো একটি কুটিল শয়তানি চেহারা। শ্বেতা অবাক হয়ে আওড়ালো, শাওন মির্জা? শাওন মির্জার আশপাশ থেকে আরও 3-4 জন যুবক বেরিয়ে এলো। সেটা দেখে শ্বেতা আরও প্রচণ্ড ভয়ে গুটিয়ে গেল। শাওন মির্জা বিট ঘুটে হেসে শ্বেতার পাশে হাঁটু ভেঙে বসেই বলল, কি ভেবেছিলে তুমি? আমাকে এডিসের হাতে মার খাইয়ে হেনস্থা করিয়ে তুমি এত সহজে বেঁচে যাবে? একদমই ভুল ভেবেছো তুমি। আজ তোমার চরম সর্বনাশ করে তোমার ফেয়ারার আশিক মজনু এডিসকে উচিত শিক্ষা দেব আমি। তারপর ওই ভেড়ার এমন হাল করবো যে কোনোদিন আমাকে অপমান অপদস্থ করার সাহস পাবে না। বলে শ্বেতার গায়ের ওড়নাটা টেনে ফেলে দিল শাওন। তার পার্পল কালারের রং স্কার্ট ধরে টানাটানি করতে লাগলো। শ্বেতার তীব্র ভয় অপমানের লজ্জা চিৎকার করে কাঁদতে লাগলো। কিন্তু এই শুনশান নিরাপত্তায় তার কান্নার আওয়াজ শোনার মতো কেউই নেই। শাওন সহ উপস্থিত সকল বকটে ছেলেগুলো শ্বেতার এই অবস্থা দেখে বিশ্রীভাবে হাসতে লাগলো। শাওন যখনই শ্বেতার গায়ে হাত দিতে যাবে তখনই আচমকা ধপ্পাস করে একটি ভারী কিছু জিনিস পড়ার আওয়াজ ভেসে এলো তার কানে। শাওন আর শ্বেতা দুজনে পিছনে ফিরে অবাক হয়ে দেখলো কয়েকটি টর্চ তাদের মুখের ওপর তাক করে রাখা হয়েছে। তার পিছনে ব্ল্যাক ড্রেস আপ পরিহিত কয়েকটি অবয়ব দাঁড়ানো। তবে সামনের আপাতমস্তক কালো পোশাক সজ্জিত অবয়ব ভয়ঙ্কর আর হিংস্র ভাবমূর্তি দেখে মুহূর্তে ভয়ে জমে গেল শাওন। শাওনের সাথে থাকা 3-4 জন ছেলে মাটিতে মুখ থুবড়ে পড়ে রয়েছে। তাদের দেহ থেকে অঝোর ধারায় রক্ত গড়িয়ে পড়ে ভেসে যাচ্ছে সমতল ভূপৃষ্ঠে। শাওন সামনে তাকাতেই যেন তার সাক্ষাৎ যমদূতের সাথে দেখতে পেল। হঠাৎ শ্বেতার কাছে যেন এক অনিবার্য আশ্রয়স্থল রূপে উপস্থিত হলো স্বয়ং এরিস। এখনও তার সাইলেন্সার লাগানো পিস্তলটা থেকে এখনও ধোঁয়া বাড়াচ্ছে, অথচ তার শান্ত চেহারার এক তীব্র বর্ণ হিংসতার ছাপ। রক্তলাল চোখ দুটো থেকে যেন রক্ত ঠিকরে বেরিয়ে আসবে এমন অবস্থা। এরিসের পাশে আরও 5-6 জন যুবক দাঁড়িয়ে রয়েছে। এরিসের আদেশ না পাওয়া পর্যন্ত তারা কেউ জায়গা থেকে নড়তে পারবে না। শ্বেতার হঠাৎ কি হলো কে জানে, কান্নারত অবস্থায় আঘাতপ্রাপ্ত দেহ নিয়ে সে ছুটে যেতে চাইল এরিসের কাছে, কিন্তু মাঝপথেই হোঁচট খেয়ে পড়ে গেল সে। অসহায় কান্না ভেজা মুখ করে এরিসের দিকে তাকিয়ে রইল শ্বেতা। এরিস ঘাড় সামান্য কাত করে শ্বেতার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলেও তার হিংস্র দৃষ্টি বিন্দুমাত্র পরিবর্তন হলো না।
এরিস স্থির পায়ে শাওনের দিকে এগোতে লাগলো। শাওনের চোখে মুখে এই মুহূর্তে তীব্র মৃতয়োগ হানা দিয়েছে। সে শ্বেতার মতো করে মাটিতে বসে বসে পেঁচাতে লাগলো। প্রচণ্ড ভয়ে গলা শুকিয়ে এসেছে তার, তবু গলা খানিকটা ভিজিয়ে সে বলার চেষ্টা করলো। এরিস, শান্ত হ, আমার কথা শোন। বলতে না বলতে প্রচণ্ড জোরে শাওনের মুখে একটা লাথি বসিয়ে দিল এরিস। এক লাথিতে শাওনের নাক মুখ দিয়ে অর্ণকল রক্ত ঝরতে লাগলো। এরিস শাওনের বুকের উপর পা দিয়ে আঘাত করে মচড়াতে মচড়াতে চিবিয়ে চিবিয়ে হিংস্র কণ্ঠেই বলতে লাগলো। কার কলিজায় হাত দেওয়ার চেষ্টা করেছিলি তুই? কার ইজ্জতে দাগ বসানোর চেষ্টা করেছিলি? তোর মতো হারামখোর, তোর কলিজাটা অনেক বড় তাই না? দেখি, বের করে দেখি কত বড় তোর কলিজা। বলে শাওনের দিকে তাকিয়ে থেকে পিছনে থাকা একটা যুবকের দিকে হাত বাড়িয়ে দিল এরিস। ছেলেটা এরিসের হাতে একটি টু সাইডেড ধারালো শল তুলে দিল। এরিস সেটা নিয়ে একটানে দুফাক করে প্রথমে শাওনের দু চোখ প্রবল আক্রোশের সাথে ঢুকিয়ে দিল, তারপর তার জিহ্বা টান দিয়ে ধরে স্বর্ণ দিয়ে কেটে দিল। শাওনের তীব্র চিৎকার এই নিস্তব্ধ উদ্যান ছেড়ে বেরোনোর আগে অন্যান্য যুবকগুলো তার মুখ চেপে ধরল। এরিস তবু থামল না। দু হাতে শাওনের বুকে উম্মদের মতো একের পর এক ছুরির আঘাত করতেই লাগলো। রক্ত ভেসে যেতে লাগলো সমগ্র মাটি, অথচ এরিসের সেদিকে কোনো ভ্রুক্ষেপে নেই। তাকে এই মুহূর্তে ভয়ঙ্কর কোনো হিংস্র পশু চেয়ে কম লাগছে না। সে যেন তার নিজের মধ্যেই নেই। ভয়ঙ্কর সাইকোপ্যাথ মানুষের মতো তার আচরণ অস্বাভাবিক লাগছিল। এক সময় গঙ্গাতে গঙ্গাতে শাওনের নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। তবু এরিস তার হৃৎপিণ্ড বারবার ক্রমাগত আঘাত করে যাচ্ছে। তার বুক ভেদ করে চিরে কলিজা বের করে নিয়ে আসলো। সে তা এতক্ষণ মুখ চেপে ধরে এই ভয়ঙ্কর দৃষ্টি দেখেই যাচ্ছিল। কিন্তু এই দৃশ্য দেখে আর সে নিজেকে সামলাতে পারলো না। হাত ছেড়ে দিয়ে গল গল করে বমি করতে লাগলো সে। অথচ এরিসের সাথে যুবকদের এ নিয়ে কোনো ভ্রুক্ষেপে নেই, যেন এসব ঘটনা নিত্যদিনে দেখা অভ্যস্ত তারা। শাওনের দেহটা ক্ষত বিক্ষত করে এরিস ক্ষান্ত হলো। একটি যুবক তার দিকে পানি আর রুমাল বাড়িয়ে দিল। এরিস হাত মুখ পানি দিয়ে ধুয়ে রুমাল দিয়ে মুছে দিল। তারপর তার তেজ এই মুহূর্তে কিছুটা হলো শান্ত হয়েছে। পরক্ষণে তার দৃষ্টি গেল কবুতর ছানার ন্যায় গুটিয়ে যাওয়া লাজুক শ্বেতার দিকে। কোনো কিছু না বলে শ্বেতার দিকে এগিয়ে গিয়ে তাকে কাঁধে তুলে নিল এরিস। শ্বেতা ভয়ে আতঙ্কে চিৎকার করতে যেও নিজেকে সামলে নিল। চোখ মুখ খিচে বন্ধ করে রইল সে। তার মখরের ন্যায় কমল তুলতুলে দেহটা পড়ে রইল এরিসের কাঁধের উপর। এরিস তাকে নিয়ে অন্ধকারে হারিয়ে যেতেই তার সাথে যুবকগুলো শাওন এবং তার সঙ্গপাঙ্গদের লাশগুলো গায়েব করতে ব্যস্ত হয়ে পড়ল। এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? আমাকে প্লিজ কিছু করবেন না, আমি কিচ্ছুই করিনি, আমার কোনো দোষ নেই। এরিসের সামনে হাত দুটো জোর করে চোখ মুখ খিচে একদমে কথাগুলো বলল শ্বেতা। ভয়ে আতঙ্কে আর শরীর থরথর করে কাঁপছে। এরিসকে তার কাছে ভরসাযোগ্য মনে হলো। এই মুহূর্তে ভীষণ ভয় করছে। উঁচু পাহাড়ি রাস্তায় একপাশে শ্বেতা বড় একটা পাহাড় খণ্ডের মধ্যে বসে এরিস হাঁটু ভেঙে বসে একটা পাথর খণ্ডের মধ্যে বসিয়ে এরিস হাঁটু ভেঙে তার পাশে বসলো। শান্ত দৃষ্টি নিক্ষেপ করে রাখলো কমলবতী লাজুক তরুণীর পানে। তার মুখে নেই রাগ, ক্ষোভ কিংবা হিংসতার কোনো রূপচিহ্ন। আকাশ জুড়ে অসহস্র তারের মাঝে আজ পূর্ণ চন্দ্রিমা উদিত হয়েছে। সে সাথে শীতল পাহাড়ি বাতাস বইছে। বাতাসের প্রতিটা ঝাপটা শ্বেতা লম্বা ও খোলা চুলগুলোকে বারবার এলোমেলো করে দিচ্ছে। এরই শ্বেতার চুলগুলো কানের পিঠে আলগোজে গুজে দিচ্ছে। শ্বেতা অবাক হয়ে তার দিকে তাকালো। এরিসের শান্ত ও সুগভীর দৃষ্টি দেখে সে বেশ বিস্মিত হলো। শ্বেতা কিছু বলার আগে এরিস তার সমগ্র মুখে আলতো পরশ বুলিয়ে দেয়। তার শরীরের ক্ষতগুলো গভীর দৃষ্টি পর্যবেক্ষণ করতে থাকে। তারপর মিহিস্বরেই বলে ওঠে, তখন খুব ব্যথা লেগেছিল তাই না? শ্বেতা উপর নিচ মাথা দুলিয়ে স্মিত জানায়। এরিস বিনা বাক্যে নিজের লেদার জ্যাকেট থেকে একটি মলমের প্যাকেট বের করে। তারপর মৃদু হস্তে সেগুলো শ্বেতার শরীরে দৃশ্যমান ক্ষতগুলোতে লাগিয়ে দেয়। শ্বেতা যন্ত্রণায় মুখ খিচে ফেলে।
মলম লাগাতে লাগাতে এরিস হঠাৎ শান্ত স্বরে বলে ওঠে। তোমার হাঁটুতে কতখানি কেটে গেছে দেখি। শ্বেতা আটকে উঠে তড়িঘড়ি করে বলো। সেটার কোনো দরকার নেই, আমি নিজেই মলম লাগিয়ে নিতে পারবো। এরিস কিছুটা রুক্ষ স্বরেই বলে উঠল। আমি তোমার শরীর দেখতে চাইনি, আঘাতপ্রাপ্ত স্থানটা জাস্ট আমাকে দেখাও। শ্বেতা লজ্জায় কুঁকড়ে গিয়ে স্কার্টের অনেকাংশ ছিঁড়ে যাওয়া আঘাতপ্রাপ্ত অংশটুকু এরিসের সামনে উন্মোচন করে। এরিস পকেট থেকে তুলো আর স্যাভলন বের করে কেটে যাওয়া অংশটুকু সযত্নে পরিষ্কার করে দেয়। শ্বেতা যন্ত্রণায় এরিসের অপর হাত খামচে ধরে। এরিস নির্লিপ্ত থেকে শ্বেতার হাঁটুতে সুন্দর করে ব্যান্ডেজ করে দেয়। শ্বেতা এরিসের দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ লক্ষ্য করে এরিসের বাম হাতের কোণেতে অনেকটা জায়গা কেটে গিয়েছে। কিছুক্ষণ এক দৃষ্টিতে সেটা পর্যবেক্ষণ করার পর সে সাহস সঞ্চয় করে বলে ওঠে। আপনার হাত তো অনেকটা কেটে গেছে, ব্যান্ডেজ থাকলে দিন, আমি করে দিচ্ছি। সেসবের দরকার নেই। কেন দরকার নেই? এরিস শ্বেতার পানে দৃষ্টিতে তাকিয়ে বলো। আজকাল বড্ড বেশি কথা বলছো তুমি। সেটা হঠাৎ এক অবাক করে কাণ্ড করে বসলো। এরিসের কাছ থেকে তুলো, স্যাভলন আর ব্যান্ডেজ নিয়ে বিনা বাক্যে তার আঘাতপ্রাপ্ত স্থানটাতে সেগুলো প্রয়োগ করতে লাগলো। এরিস বেশ যন্ত্রণা অনুভব করলেও মুখ দিয়ে একটা টুই শব্দ উচ্চারণ করলো না। এক দৃষ্টিতে শ্বেতার পানে তাকিয়ে রইল সে। শ্বেতা এক মনে তার কোনো জায়গাটা ব্যান্ডেজ করতে থাকে। এরিস হঠাৎ শীতল কণ্ঠেই বলে উঠল। আমাকে এই মুহূর্তে ভয় লাগছে না তোমার? সেটা ব্যান্ডেজ লাগাতে লাগাতে শান্ত স্বরে বলল। আপনি তো আমাকে ওই শাওন আর ছেলেগুলোর হাত থেকে বাঁচিয়েছেন, আবার আমার ক্ষতস্থানগুলোতে ব্যান্ডেজও লাগিয়ে দিয়েছেন, তাহলে আপনাকে ভয় কেন পাবো? কিছুক্ষণ আগে তোমার চোখের সামনে যেসব কাণ্ড হলো সেসব দেখে তো তোমার আমাকে ভয় পাওয়া কিংবা ঘৃণা করা উচিত। ভয় আমি পেয়েছি, অস্বীকার করব না। ঘৃণা করো না আমায়? শ্বেতা এই মুহূর্তে একদম চুপ হয়ে গেল। কি বলবে সে বুঝতেই পারলো না। সে নিজের প্রশ্নের উত্তর জানে না। তারপর আনমনেই বলতে লাগলো। আপনি কয়েকটা জানোয়ারকে হত্যা করেছেন, তাদের এমন নৃশংস মৃত্যুই পাওনা ছিল। এটা নিয়ে আমি আপনাকে কোনো দোষ দিব না, না ঘৃণা করব। এই হঠাৎ নিজের নির্লিপ্ত মুখভঙ্গি পরিবর্তন করে বাঁকা হেসেই বলল। তুমি কি ইনডিরেক্টলি আমাকে কৃতজ্ঞতা জানাচ্ছ? বাই চান্স তুমি আমাকে ভালো মানুষ মনে করে বসোনি তো? তাহলে সেটা একদমই ভুল ভাবছো। সেটা মুবাচ্ছিরা আমার থেকে কখনো সুস্থ ভালোবাসা কিংবা সুস্থ আচরণ একদমই আশা করো না। শ্বেতা অবাক হয়ে এরিসের দিকে তাকিয়ে থাকে। তার ব্যান্ডেজ করা ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে। এই শুটে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে ধরাজ গলায় বলতে লাগলো। যে বা যারা আমার অস্তিত্ব কিংবা দুর্বলতাকে ছোঁয়াতো দূর চোখ তুলে তাকানোর চেষ্টা করবে, তার বা তাদের ঠিক আজকের মতো কিংবা এর থেকেও ভয়ানক পরিণতি হবে। তারপর শ্বেতার দিকে তাকিয়ে বলতে থাকে। আর তুমিও কখনো আমার কিংবা আমার ভালোবাসার কাছ থেকে পালানোর চেষ্টা করবে না, তাহলে এর পরিণামও তোমাকে খুব খারাপভাবে ভোগ করতে হবে। শ্বেতা অবাক হয়ে এরিসের মুখের দিকে তাকিয়ে থাকে। এই লোকটা হঠাৎ কি করে কি হয় নিজেও বুঝতে পারে না সে। তার মনে হয় এরিস নিজের মাঝে বহুরূপী সত্তা লুকিয়ে রাখে। এরিস আচমকা শ্বেতাকে পাচাকোলা করে কুলে তুলে নেয়। শ্বেতা চমকে উঠেই বলে। আরে কি করছেন, নামান আমাকে। এরিস শ্বেতার দিকে দৃষ্টি নিক্ষেপ করে, যার অর্থ একদম চুপচাপ থাকবে মেয়ে। ব্যাস শ্বেতা একদম ভদ্র বাচ্চার মতো চুপচাপ হয়ে যায়। এরিস শ্বেতাকে নিয়ে নিজের অন্যতম প্রিয় শখের বাইক হন্ডা এক্স ব্লেন্ডের কাছে এগিয়ে যায়। নিজের রাইডারের সিটে বসে শ্বেতাকে ঠিক তার সামনে নিজের দিকে ঘুরিয়ে বসিয়ে দেয়। শ্বেতা তীব্র অস্বস্তি ও লজ্জা অনুভব করলেও কিছু বলতে পারল না। এরিস কোনো কথা না বলে পাহাড়ি আঁকাবাঁকা রাস্তার বাইক স্টার্ট দেয়। পাহাড়ি রাস্তার লাগানো ল্যাম্পপোস্টে সোডিয়াম আলোর রাস্তা আলোকিত হয়ে রয়েছে। তারই মধ্যে দিক শূন্য হয়ে কালো রঙের বাইকটা প্রচণ্ড দ্রুত গতিতে এগিয়ে চলেছে সুদূর পানে। সরষে করে তীব্র বাতাস বইছে। সেটার দমকায় শ্বেতার সুগন্ধযুক্ত লম্বা খোলা চুলগুলো বারবার এরিসের মুখে আছড়ে পড়ছে। এরিস তবুও নির্বিকার। প্রাণ ভরে সেই মাতাল করা সুগন্ধ নিজের শ্বাসনলিতে টেনে নিচ্ছে। সেই সাথেই টেনে নিচ্ছে শ্বেতার শরীরের মিষ্টি মেয়েলি সুঘ্রাণ।
একবার বাইকের গতিপথ দেখছে তো আরেকবার শ্বেতার মুখ পানে তাকিয়ে থাকছে। শ্বেতা জড়সড় ও কাছামাছি ভঙ্গিতে এরিসের দু বাহুর মাঝে আটকে বসে পড়ে রয়েছে। এরিসের শরীরে এত কাছাকাছি থাকায় তার শরীরের পরিসরিক গন্ধের সাথে কড়া পারফিউমের ঘ্রাণ তাকে যেন মাতাল করে দিচ্ছে। বারবার এক অজানা আকর্ষণ বোধ করছে সামনের এই মানুষটার প্রতি। দীর্ঘক্ষণে চাপা নীরবতা ভঙ্গ করে হঠাৎ শ্বেতা বলে উঠল, আজকে যে এতগুলো খুন করলেন, সবাই যদি সেগুলো সম্পর্কে জেনে যায় তখন কি করবেন? এরিস বাঁকা হেসে নিলিপ্ত ভঙ্গিতেই বলল, আমাকে তোমার এত কাঁচা খেলোয়াড় মনে হয়? মাই অ্যাডিকশন। আজকে রাতের পরে আগামীকাল সকালে ওদের দেহের কোনো অস্তিত্ব কখনোই খুঁজে পাবে না কেউ। শ্বেতা অবাক হয়ে জিজ্ঞাসা করলো, কিন্তু কিভাবে? আর আপনার এত ক্ষমতা? আমার ক্ষমতা সম্পর্কে এখনই তোমার এত কিছু জানার দরকার নেই, সময় হলে নিজে থেকেই জানতে পারবে। আচ্ছা, আমার বান্ধবীরা আর স্যার ম্যাডামরা যদি আমার সম্পর্কে খোঁজ করে, ওরা আমাকে না পেয়ে যদি টেনশন করে? ওসব চিন্তা তোমায় করতে হবে না, তুমি শুধু নিজে স্বাভাবিক থাকলেই হলো। আবারও দুজনের মধ্যে নীরবতা বিরাজ করে। শ্বেতা হঠাৎ এরিসের দীর্ঘ গভীর নিঃশ্বাসের আওয়াজ শুনতে পেয়ে থমকে যায়। বাইকটাও কেমন টলমল ভঙ্গিতে চলছে। শ্বেতা আটকে উঠে বলল, বাইকটা হঠাৎ এভাবে চলছে কেন? আর আপনার কি কিছু হয়েছে? এরিস কোনো কথা না বলে আচমকা বাইকের ব্রেক কষে। তাতে শ্বেতা হঠাৎ করে এরিসের চওড়া বুকে আছড়ে পড়ে উঠতে নিতেই খেয়াল করে এরিস দু হাতে তাকে জাপটে ধরে রেখেছে। তার বুকে এরিস হঠাৎ এলোমেলো ভঙ্গিতে মাথা গুজিয়ে দিল। শ্বেতা নড়াচড়া করলেও এরিস তাকে আটকে দেয়। তারপর অনেকক্ষণ জোরে জোরে নিঃশ্বাস নিয়ে শ্বেতাকে নিচ থেকে দূরে ঠেলে দেয়। বাইক থেকে নেমে এরিস রেলিং ঘেঁষে সরু পাহাড়ি রাস্তায় গিয়ে দাঁড়ায়। প্রায় সমতল ভূমিতে চলে এসেছে তারা। নিচে ছোট্ট একটা নদী প্রবাহমান। নিস্তব্ধ রাতে কল কল তরঙ্গ নিয়ে বয়ে চলেছে উর্মিমালা। এরিস সেদিকে নিরন্তর তাকিয়ে রয়েছে। শ্বেতা বাইক থেকে নেমে অনেক কষ্টে খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে গুটি গুটি পায়ে এরিসের পাশে গিয়ে দাঁড়ায়। এরিস তাকে দেখে থমথমে কণ্ঠে বলে উঠল, এখানে কেন এসেছো তুমি? আমার থেকে সব সময় দূরে দূরে থাকবে তুমি। শ্বেতা ভীষণ অবাক হয়। এই লোকটার হঠাৎ কি হয় কে জানে। নিজেই শ্বেতার কাছাকাছি আসবে, তাকে নিজের কাছে নিয়ে আসবে, আবার নিজেই বলবে তার থেকে দূরে থাকতে। মাথায় তার কয়টা ছিঁড়ে গেছে কে জানে। শ্বেতা বিড়বিড় করে বলে উঠল, আমার গায়ে কি ঘা লেগে আছে নাকি যে কাছে আসলেই গায়ে ফোসকা পড়বে? তার বিড়বিড় করে বলা কথাটি এরিস শুনে ফেলে। সে শ্বেতার একদম কাছাকাছি এসে তার দুবাহু ছাঁকে কিছুটা রুক্ষ স্বরে বলে ওঠে, এই মেয়ে, বোকা নাকি তুমি? বুঝতে পারো না তোমার প্রতি আমার কতটা আকর্ষণ আর নেশা জমা রয়েছে? মানসিক এবং শারীরিক দুদিক থেকে তোমাকে একান্তই আপন করে পেতে চাই আমি। চুম্বক আর লোহা যেমন একসাথে থাকলে কখনো আলাদা থাকতে পারে না, ঠিক তেমনই তুমি আমার কাছাকাছি থাকলে আমি কিছুতেই তোমার থেকে দূরে যেতে পারবো না। আমার কাছাকাছি থাকলে তোমার সর্বনাশ হয়ে যাবে। বলেই শ্বেতাকে আবারও নিজের থেকে দূরে সরিয়ে দেয় এরিস। শ্বেতা হালকা ব্যথা পেলেও সেটা সহ্য করে নেয়। তারপর মৃদু স্বরেই বলে ওঠে, তাহলে আমাকে নিজের কাছাকাছি আনেন কেন? একবারে দূরে সরিয়ে দিলেই তো পারেন। শ্বেতা এই কথাতে এরিসের মুখের মাঝে হঠাৎ করে হিংসটা ফরকলো। দু চেয়াল শক্ত হয়ে গেল। শ্বেতাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে তার চোখে চোখ রেখে এরিস দাঁতের দাঁত চেপে বলতে লাগলো, এই জন্মে এই চিন্তা আর মাথায় এনো না শ্বেতা। আমার থেকে দূরে সরে যাওয়া তো দূর, আমাকে ছাড়া নিজের অস্তিত্ব কল্পনা করাও বন্ধ করে দাও। কারণ তোমার অস্তিত্ব জুড়ে শুধুমাত্রই আমি বিরাজ করব। তুমি চাইলেও সেই নিয়তি কখনো বদলাতে পারবে না। এরিসের হঠাৎ শ্বেতার কাঁপাতে থাকা গোলাপি ওষ্ঠযুগলের দিকে দৃষ্টি স্থির হলো। সেদিকে তাকিয়ে তার হঠাৎ করে হৃদস্পন্দন বেড়ে গেল। গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। শ্বেতার ঠোঁট জোড়ার খুব কাছাকাছি নিজের ঠোঁট জোড়া নিয়ে এলো এরিস। দুই ঠোঁটের মাঝখানে মাত্র কয়েক সেন্টিমিটারের দূরত্ব। এটা দেখে শ্বেতা চোখ মুখ খিচে বন্ধ করে নিল। এরিস শেষ মুহূর্তে এসে নিজেকে সামলে নিল। শ্বেতাকে নিজের কাছ থেকে দূরে সরিয়ে দিয়ে অন্যদিকে ঘুরে জোরে জোরে শ্বাস নিতে লাগলো। শ্বেতাও ঘটে যাওয়া ঘটনার কথা আজ করতে পেরে লজ্জায় মিয়ে গেল। এরিস বিড়বিড় করে বলতে লাগলো, না, হার ওকে আমার নিজের কাছ থেকে দূরে রাখা সম্ভব না।
যা করার খুব দ্রুত যা করার খুব দ্রুত করতে হবে। তারপর শ্বেতার দিকে ঘুরে তাকিয়ে এরিস বলে উঠল, খুব তাড়াতাড়ি মিসেস এরিশাহারার খান হওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও শ্বেতা মুবাশিরা। মানে? মানে খুব দ্রুতই তোমার বাসায় আমি বিয়ের প্রস্তাব পাঠাচ্ছি। তোমাকে নিজের বউ বানাবো আমি। এরিসের শেষের কথাটা শুনে শ্বেতার মনের মাঝে এক অদ্ভুত শিহরণ বয়ে গেল। সে কি খুশি হয়েছে, লজ্জা পেয়েছে নাকি ভয় পেয়েছে কিছুই বুঝতে পারলো না। শুধু একটা তীব্র খড়ের মধ্যে চলে গেল যেন। এরিস এগিয়ে এসে শ্বেতাকে বাচ্চাদের মতো করে সামনে থেকে তার দুই বাহু নিজের দুই কাঁধে নিয়ে কোলে তুলে নিল। শ্বেতা প্রচণ্ড ঘাবড়ে গেল। এরিস তা আমলে নিল না। শ্বেতার দু পা একত্রিত হয়ে এরিসের পিঠের মাঝখানে আটকে রয়েছে। এরিস শ্বেতাকে নিজের দুই বাহু আগলে নিয়ে হাঁটতে হাঁটতে সোডিয়াম লাইটের আলোর কাছে নিয়ে আসলো। তারপর তার মুখের খুব কাছাকাছি নিজের মুখ নিয়ে এসে আলতো করে তার ঠোঁটে চুমু খেয়ে বসলো। শ্বেতার ক্ষুদ্র দেহ আবারও প্রকম্পিত হয়ে উঠল। এরিস শ্বেতার পানে নেশালো দৃষ্টি তাক করে হাঁকসি স্বরে বলে উঠল, আমার ভালোবাসা কিন্তু মোটেও এই আলতো চুমুর মতো সহজ নয়। সেগুলো ভয়ানক রকমের কঠিন, যা শুধুমাত্র তোমাকেই সহ্য করতে হবে মৃত্যুর আগ পর্যন্ত। আর কখনো যদি আমাকে ছেড়ে যাওয়া, আমার কাছ থেকে পালানো কিংবা আমায় ধোঁকা দেওয়ার মতো কাজ করেছ, আই শিওর সেদিন আমার ভালোবাসায় ভয়ঙ্কর রূপ ধারণ করবে, যা হয়তো তোমার সহ্য ক্ষমতার অনেক বাহিরে চলে যাবে। আমার ভালোবাসা নামক শাস্তি তোমাকে বহন করতে হবে আজীবন। সো বি কেয়ারফুল অ্যাবাউট দিস মাই অ্যাডিকশন। বলে শ্বেতার শরীর লম্বা নাকে নিজের নাক ঘষল এরিস। আর শ্বেতা কেবলমাত্র ফেল ফেল দৃষ্টি মেলে তাকে রইল এরিস নামক রহস্যময় মানবটির মুখপানে। কাল সারা রাত তুই কোথায় ছিলিস শ্রেতা? আমি তোর চিন্তায় কতটা অস্থির হয়ে গিয়েছিলাম তুই জানিস? সকালবেলা শ্বেতাকে রিসোর্টের বারান্দায় বসে থাকতে দেখে অহনা চিন্তিত মুখে এগিয়ে এসে কথাটা বলল। এরিসের কথা মতো শ্বেতা তার দেওয়া একটি লং ড্রেস পরে আঘাতপ্রাপ্ত স্থানগুলো যথাসম্ভব লুকিয়ে ফেলেছে। তাই অহনা তাকে দেখে ঘটনার কিছু আঁচ করতে পারল না। শ্বেতা মৃদু হেসে জবাব দিল, শুধু তুই আমার চিন্তায় অস্থির হয়েছিলি আর বাকিরা, স্যার ম্যাডামরা কেউ আমার খোঁজ করেনি? অহনাকে এই মুহূর্তে কিছুটা ভাবুক দেখালো। সে শ্বেতার পাশে বসতে বসতে জবাব দিল, ব্যাপারটাই আমিও ভীষণ আশ্চর্য হয়েছি শ্রেতা। তুই গতকাল রাত থেকে নিখোঁজ ছিলি, অথচ আমি আর আমাদের গ্রুপের মেয়েরা ছাড়া আর কাউকেই তোকে নিয়ে চিন্তা করতে দেখিনি। চিন্তা তো দূরের কথা, তো তোর ব্যাপারে কেউ খোঁজ নেওয়ার আগ্রহ দেখায়নি। শ্বেতা অবাক হয়ে জানতে চাইল, কিন্তু এমনটা কি করে সম্ভব? আমরা প্রত্যেকটা স্টুডেন্ট তো স্যার ম্যাডামদের রেসপন্সিবিলিটি। আমাদের কিছু হয়ে গেলে তো তাদের ওপর দায়ভার পড়বে। তাহলে তাদের একটা জলজন্ত ছাত্রী নিখোঁজ হয়ে গেল, অথচ তাদের মধ্যে ব্যাপারটা কোনো প্রভাব ফেললো না। বিষয়টা কি আদৌ বিশ্বাসযোগ্য? আমার মনে হয় এই ব্যাপারটাই কোনো খাবলা আছে। আর জানিস, গতকাল থেকে শাওন মির্জা আর তার কয়েকজন ব্যাচমেটকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মানে তারা এমনভাবে গায়েব হয়েছে যে তাদের কোনো অস্তিত্বই পাওয়া যাচ্ছে না। হঠাৎ করে এভাবে জলজ্যান্ত কতগুলো মানুষ পৃথিবী থেকে গায়েব হয়ে যায় কিভাবে? অনিমিতের কথা উঠে আসতে সে তার গত রাতের লোমহর্ষণ ঘটনাগুলোর কথা মনে পড়ে শিউরে উঠল। তার চমকানো স্পষ্ট টের পেল অহনা। সে চিন্তিত ভঙ্গিতে জিজ্ঞাসা করলো, তোর হঠাৎ কি হয়েছে? আর তুই তো বললিও না গতকাল রাতে তুই কোথায় ছিলি? শ্রেতা কথা ঘুরিয়েই বলে উঠল, আর রিসোর্টের আশেপাশেই ছিলাম। ঘুম আসছিল না, তাই শেষ রাতে বারান্দায় বসে কাটিয়ে দিয়েছিলাম। এটা নিয়ে তো চিন্তা করিস না তো। এখন আমি ফিরে এসেছি, এটাই কি যথেষ্ট নয়? হ্যাঁ, তা ঠিক। আচ্ছা যাই হোক, এখন তাড়াতাড়ি রুমে গিয়ে প্যাকিং করা শুরু কর তো। এখনই প্যাকিং করব কেন? আমাদের পিকনিক তো আরও 2 দিন রয়েছে। সব ক্যান্সেল। আমাদেরটা সহ সব ডিপার্টমেন্ট হেডরা ঘোষণা দিয়েছেন আজকের মধ্যে আমাদেরকে ঢাকা ব্যাক করতে হবে। শ্রেতা ভীষণ অবাক হয়ে গেল। হঠাৎ করে এত তাড়াহুড়ো করে ঢাকা বের করার কারণ কি? এর মধ্যে আবার কোনো ঘাবলা আছে কিনা কে জানে। সবাই ব্যাগ প্যাক করে বাসের উদ্দেশ্যে দাঁড়িয়ে রয়েছে। পাহাড়ের পিচঢালা রাস্তায় বাঁকে লাল রঙের 5-6টা বাস দাঁড়িয়ে রয়েছে।
অনেক স্টুডেন্টরাও স্যার ম্যাডামরা ইতিমধ্যে সেখানে অবস্থান করেছে। শ্বেতা অহনা সহ নিজের ফ্রেন্ড সার্কেল বান্ধবীদের নিয়ে বাসের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। ঠিক তখনই তাদের সামনে এসে দাঁড়ালো এরিস। এরিসকে দেখে শ্বেতা থমকে গেল। একটা অজানা ভয় ওর স্বস্তি ঘিরে ধরলো তাকে। অপরদিকে অহনা, অনামিকা, শান্তা, জুই এরাও কিছুটা চুপসে গিয়ে দাঁড়িয়ে পড়লো। এরিস সবার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল। জুই কিছুটা সাহস সঞ্চয় করে হেসেই বলে উঠল, কিছু বলবেন এরিস ভাইয়া? এরিস কিছুক্ষণ চুপ করে থেকে শ্বেতা, অহনা বাকি সকলের দিকে সরু দৃষ্টি নিক্ষেপ করে গম্ভীর কণ্ঠে বলতে লাগলো, সাবধানে যেও, নিজের খেয়াল রাখবে। এরপর থেকে কাউকে দুর্বল কিংবা নরম পেয়ে তার সাথে যেমন খুশি তেমন বিহেভিয়ার করা, তাকে আলতু ফালতু ডিয়ার দেওয়া থেকে বিরত থাকবে। কে জানে তোমাদের এমন ওভার স্মার্ট বিহেভিয়ার তোমাদের জন্য বিপদের কারণ হতে পারে। এরিসের কথা শুনে শ্বেতা, অহনা বাদে বাকি সবাই ভয়ে জমে গেল। সকলে এক পলক শ্বেতার দিকে তাকিয়ে থেকে এরিসের উদ্দেশ্যে মাথা নিচু করে সম্মতি জ্ঞাপন করে দ্রুত বাসের উদ্দেশ্যে চলে গেল। শ্বেতা চলে যেতে নিলে এরিস তার হাত টেনে ধরে তাকে নিজের সামনে সোজা করে দাঁড় করিয়ে শান্ত স্বরে বলতে লাগলো, এরপর থেকে অচেনা কোনো জায়গায় একা যাওয়া কিংবা পরিচিত অপরিচিত যে কোনো ছেলের সাথে কথা বলা কিংবা দেখা করার আগে 10 বার ভাববে, মনে থাকবে। শ্বেতা ভয়ে ভয়ে মাথা নাড়িয়ে সম্মতি জানালো। তারপর রিনরিনের স্বরে বলল, আমি এবার যাই। সাবধানে যেও, নিজের খেয়াল রাখবে। এরিসের গম্ভীর কথাগুলো শেষ হওয়া মাত্রই শ্বেতা মাথা নাড়িয়ে দ্রুত পায়ে সেখান থেকে প্রস্থান করলো। যদিও তার হাঁটুতে এখনো ব্যথা রয়েছে, তবু সেই সব তোয়াক্কা করলো না সে। এরিস তার যাওয়ার পানে তাকিয়ে থাকতে থাকতে ঠোঁটের কোণে একটা সূক্ষ্ম হাসির রেখা টানলো। তোর মনে আছে শুভ্রা, ছোটবেলায় আমরা একসাথে কত বাইসাইকেলে চালাতাম? আজকে আমার সাথে বাইসাইকেল রাইড করবি শুভ্রা? ইহান অনুনয়ের স্বরে শুভ্রাকে কথাগুলো বলল। শুভ্রার কোনো প্রতিক্রিয়া দেখা গেল না। মেয়েটার মুখ ইদানিং যেন হাসি সরে গেছে। সেই মেয়েটার একটুখানি হাসি ফোটানোর জন্য ইহানের প্রাণপণ চেষ্টা, অথচ শুভ্রার হাসির আসল কারণটাই সেটা সে জানে না। শুভ্রা একটা তপ্ত শ্বাস ফেলেই বলল, এখন কি বাইসাইকেল রাইড করার সময় আছে ইহান ভাইয়া? তাছাড়া লোকে দেখলে কি ভাববে? লোকের কথা বাদ দে তো, তুই কি চাস সেটাই হলো মূল বিষয়। একটু থেমে ইহান আবারও বলল, ঢাকার আবাসিক এলাকা থেকে একটু দূরে খোলামেলা পরিবেশে তোকে নিয়ে সাইক্লিং করতে যাব, যাবি তোমার সাথে? শুভ্রা বিষণ্ণ হেসেই মনে মনে বলল, আজীবন তো তোমাকে আর পাবো না। একটু সময় যদি তোমার কাছে পাই তাতে ক্ষতি কি? কিন্তু মুখে বলল, আচ্ছা ঠিক আছে। ব্যস্ত ঢাকা শহরে হাইওয়ের একপাশে রিক্সা, সাইকেল ও ছোটখাটো যানবাহন চলাচলের জন্য বাদ্রুত স্থান দিয়ে একসাথে সাইকেল চালাচ্ছে দুজন তরুণী। কে কার আগে যাবে এটা নিয়ে কত শত প্রতিযোগিতা। দুজনের মুখে হাসি যেন ধরেই না। এতদিন পরে শুভ্রার মুখে প্রাণ খোলা সতেজ হাসি দেখে ইহানের মনে প্রশান্ত হাসি বয়ে গেছে। একসময় ইহান নিজেই বাইসাইকেল এক পাশে দাঁড় করিয়ে শুভ্রাকে তার পাশে এনে দাঁড় করালো। শুভ্রা প্রশ্ন করলো, কি হলো ইহান ভাইয়া, হঠাৎ থেমে গেলে কেন? ইহান নিজের সাইকেলের সিট থেকে একটু পিছে সরে গিয়ে শুভ্রাকে উদ্দেশ্য করে বলল, এখানে আমার সামনে এসে বস। শুভ্রা অবাক হয়ে বলল, এসব কি বলছো ইহান ভাইয়া? সবাই দেখলে কি ভাববে? ইহান নির্লিপ্ত ভঙ্গিতেই বলল, যার যা খুশি ভাবুক, ছোটবেলায় তোকে নিয়ে এভাবে কত বাইসাইকেল রাইড করেছি তার হিসাব আছে? ছোটবেলার কথা আলাদা, এখন আমরা দুজনেই বড় হয়ে গিয়েছি। এত কথা না বলে আমার সামনে এসে বস। বলে নিজের শুভ্রাকে নিজের সামনে বসিয়ে দিল। ইহান শুভ্রা অস্বস্তি, লজ্জা আর ভালো লাগার মিশ্রণে এক প্রকারে মিয়েই গেল। ইহান তাকে সামনে রেখে শান্ত ভঙ্গিতে সাইকেল রাইড করতে লাগলো। শুভ্রার প্রথমে জড়তা লাগলো, পরক্ষণে নিজেকে মানিয়ে নিল। পিছাড়া রাস্তায় বাইসাইকেল তার ছন্দময় গতি তুলে এগিয়ে যেতে লাগলো। অনেকক্ষণ দুজনের মধ্যে নীরবতা চলল। হঠাৎ শুভ্রা বলে উঠল, সোনালি আপুকে নিয়ে কখনো এভাবে বাইসাইকেল কিংবা বাইক রাইড করনি? না, ওর এসবের শখ নেই। ও শখ শুধু সারাক্ষণ ফোনে কথা বলা, এটা ওটা কিনে দেওয়া আর রেস্টুরেন্টে যাওয়া আসার মধ্যে সীমাবদ্ধ। আমার মনে হয় ও একাকিত্ব ঘোচানো আর টাইম পাসের জন্য আমার সাথে রিলেশনশিপ করছে। শুভ্রার একবার বলতে ইচ্ছে হলো, তুমি কি সত্যিই সোনালি আপুকে ভালোবাসো নাকি না?
যদি নাই বাসো তাহলে কাকে ভালোবাসো? কিন্তু মুখ ফেটে এই কথা তার আর বলা হলো না। হঠাৎ করে ইহান বলে উঠল, শুভ্রা, তুই সারা জীবন আমার পাশে থাকবি তো? শুভ্রা থমকে গেল। কি বলবে কোনো উত্তর খুঁজে পেল না। গলাটা ধরে এলো যেন। ইহান নিজ থেকেই বলতে শুরু করলো, আমি জানি এটা কখনো সম্ভব নয়। তুই সারা জীবন আমার সাথে থাকতে পারবি না, আর না আমি তোকে ধরে রাখতে পারবো। তবুও বলতে ইচ্ছে হয়, তুই সারা জীবন থেকে যা আমার কাছে। শুভ্রা অনেক কষ্টে কান্না সংবরণ করে মনে মনে বলে উঠল, রেখে দাও না তোমার কাছে আমায়। ক্ষমা করেছে, তুমি ধরে রাখতে পারলে আমার কোথাও যাওয়ার সাধ্য আছে। কিন্তু মুখে কিছু বলতে পারলো না। তার আগে ইহান বলতে লাগলো, ছোটবেলার তুই আর এখনকার তুই দুজনের মধ্যে অনেক পার্থক্য তৈরি হয়ে গেছে রে শুভ্রা। তোকে নিয়ে আমার অনেক ধারণা, আবেগ, অনুভূতি সব পাল্টে যাচ্ছে। জানি না এসব আমার সাথে কি হচ্ছে, কেন হচ্ছে, কিচ্ছু বুঝতে পারছি না আমি। শুভ্রা আর্দ্র কণ্ঠেই বলে উঠল, কিছু কিছু জিনিস সময় মতো বুঝতে না পারলে পরে আফসোস করতে হয় ইহান ভাইয়া। দেখো তখন যেন আবার দেরি না হয়ে যায়। ইহান যেন শুভ্রা সেই কথা শুনতেই পেল না। পিছধারা রাস্তায় আসতে রাস্তার এক পাশে ফুচকার স্টল দেখে সে জোরেই বলে উঠল, এই শুভ্রা, দেখ ফুচকাওয়ালা, তুই ফুচকা খাবি? শুভ্রা সম্মতি জানালো। ইহান তার হাত টেনে দৌড় লাগালো সেদিকে। গিয়ে ফুচকাওয়ালাকে ইহান বলে উঠল, মামা, ঝাল ছাড়া 2 প্লেট ফুচকা দিন তো। শুভ্রা আপত্তি জানিয়ে বলে উঠল, না মামা, 1 প্লেটে কড়া করে ঝাল দিবেন। আমি ঝাল ছাড়া ফুচকা খেতে পারি না। ইহান তীক্ষ্ণ দৃষ্টিতে শুভ্রার দিকে তাকিয়ে বলল, পরে তোর পেট ব্যথা শুরু হয়ে গেলে কি হবে শুনি? তখন কষ্ট কে পাবে? শুভ্রা পাত্তা না দিয়েই বলল, সেসব পরে দেখা যাবে, আগে আমাকে ঝাল ঝাল ফুচকা খেতে দাও তো। ফুচকা তৈরি হওয়া মাত্রই শুভ্রা ঝাঁপিয়ে পড়লো সেইগুলোর উপরে। তীব্র ঝালে হিস হিস করছে, তবু খপ খপ করে ফুচকা খেয়ে যাচ্ছে। তার ফর্সা মুখ ইতিমধ্যে লালচে হয়ে গেছে, চোখ দিয়ে পানি গড়াচ্ছে। তাও শুভ্রার কোনো ভাবান্তর নেই। ওইদিকে ইহান তাকে বারবার বকুনি দিয়ে পানি খাইয়ে দিচ্ছে। শুভ্রা তবুও ফুচকা খেয়ে যাচ্ছে। দুজনের এই খুনসুটি চলতেই লাগলো অবিরাম। আমরা আপনার মেয়ে শুভ্রা আফিয়াতকে আমাদের একমাত্র ছেলে রোহান খন্দকারের বউ করে নিয়ে যেতে চাই, যদি আপনাদের কোনো আপত্তি না থাকে। বসার ঘরে আহাত আলম ও শারমিন বেগমকে উদ্দেশ্য করে রোহানের বাবা রুবাইয়েত খন্দকার কথাগুলো বলে উঠলেন। তার সাথে তার একমাত্র ছেলে রোহান খন্দকার এবং স্ত্রী আসমা খন্দকার উপস্থিত রয়েছে। ড্রয়িং রুমে আরও উপস্থিত আমিনুল আলম, সালেহা বেগম এবং রাত। শুভ্রা শ্বেতা এখনও ভার্সিটি থেকে ফিরেনি, তাই এসবের কিছুই তারা জানে না। আহাত আলম একবার আমিনুল আলমের দিকে তাকিয়ে বলতে শুরু করলেন, দেখুন খন্দকার সাহেব, আমার মেয়ে তো সবে অনার্স ফার্স্ট ইয়ারে পড়ছে। এখনই এত তাড়াতাড়ি ওকে বিয়ে দেওয়া কোনো ইচ্ছা আমাদের নেই। রুবাইয়েত খন্দকার তৎক্ষণাৎ বলে উঠলেন, ভাইজান, আপনি একদম চিন্তা করবেন না। আমার এবং আমার স্ত্রীর কোনো কন্যা সন্তান নেই, তাই আমাদের ইচ্ছে ছিল পুত্রবধূকে কন্যার মতো করে আগলে রাখবো। আপনি একদম চিন্তা করবেন না। শুভ্রা মামুনিকে আমরা বিয়ের পরেও পড়াশোনা করাবো। আপনার বাড়িতে এসে যেমন রাজকন্যার মতো থাকে, আমাদের বাড়িতেও সেই তেমনই রাজকন্যার মতোই থাকবে। আহাত আলম একবার শারমিন বেগমের দিকে তাকালেন। তিনিও ভেবে চিন্তে সম্মতি জানালেন। তারপর আমিনুল আলম, সাহেলা বেগমও নিজেদের সম্মতি জ্ঞাপন করলেন। তাদের মধ্য থেকে রাত হঠাৎ গম্ভীর কণ্ঠেই বলে উঠল, কিন্তু বিয়ে ফাইনাল করার আগে শুভ্রার মতামত নেওয়াটা জরুরি। এতক্ষণ ভদ্র সেজে থাকা রোহান হঠাৎ চটফট করেই বলে উঠল, শুভ্রার সম্মতি আছে? উপস্থিত সবাই অবাক হয়ে রোহানের দিকে তাকালো। রাত পুরো কুচকে জিজ্ঞাসা করলো, সেটা তুমি জানলে কি করে? রোহান রাজুক হেসেই বলল, শুভ্রার সাথে কিছুদিন হলেও আমার পরিচয় হয়েছে, আমাদের ভালো বন্ডিংও হয়ে গিয়েছে, তাই আমার মনে হয় না সেই বিয়েতে কোনোরূপ অমত করবে। রোহানের কথার ধরন দেখে মিথ্যা কথা কেউ কারো অবিশ্বাসযোগ্য মনে হলো না। সকলে ধরেই নিল শুভ্রার এই বিয়েতে অসম্মতি জ্ঞাপন করার কোনো কারণই নেই। আসমা খন্দকার বলে উঠলেন, তাহলে তো হয়ে গেল। পাত্র পাত্রী আগে থেকেই চেনা জানা আছে, এতে করে আরও ভালোই হলো। এবার তাহলে বিয়ের ডেট ফাইনাল করা যাক। আর বিয়ের কথাবার্তা চলছে। হঠাৎ পিছন থেকে কারো গম্ভীর ধারাজ কণ্ঠস্বর শুনে সবাই চমকে সেই দিকে তাকালো। সকলে অবাক হয়ে দেখলো সাদা পাঞ্জাবি পায়জামা পরিহিত
চল্লিধর্ধ সুঠাম গঠনের এক মধ্যবয়স্ক পুরুষ অন্তত দাম্ভিকতা সহকারে এগিয়ে আসছেন। তার সাথে আরও দুজন অভিজাত বয়স্ক পুরুষ মহিলা, দুজন কালো কোট প্যান্ট পরা, সার্ভেন্ট, হাতে অনেকগুলো মিষ্টির প্যাকেট। আহাদ আলম, আমিনুর আলম অবাক হয়ে দাঁড়িয়ে গেলেন, বাকিরাও বিমিত নয়নে তাকিয়ে রইলেন। নাহিয়ান খান ডান পাশের খালি সোফাটায় বড্ড আয়েস সহকারে বসে পড়লেন। রিজওয়ানা খান এবং রাফায়েত খান অপর পাশে বসলেন। সার্ভেন্ট দুজন মিষ্টিগুলো টেবিলের উপর রাখলেন। শারমিন বেগম অবাক কণ্ঠে নাহিয়ান খানের উদ্দেশ্যে বলে উঠলেন, আপনি কে? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। নাহিয়ান খান পিছল হেসে বলেন, দেশের নামকরা রাজনীতিবিদ আর ব্যবসায়ী নাহিয়ান আহার খানকে চিনেন না ভাবি? শারমিন বেগম থতমত খেয়ে স্বামীর দিকে তাকালেন। আহত আলম বলেন, ইনি দেশের প্রখ্যাত রাজনীতিবিদ এবং বিজনেসম্যান নাহিয়ান আহরাব খান, খান গ্রুপ অফ ইন্ডাস্ট্রির বর্তমান সিইও। আমিনুল আলম অবাক কণ্ঠে নাহিয়ান খানকে জিজ্ঞাসা করলেন, কিন্তু আপনার হঠাৎ এখানে আগমনের উদ্দেশ্য বুঝতে পারলাম না। আরে সবাই বসে পড়ুন তো, এভাবে দাঁড়িয়ে আছেন যেন আমি ঢুকে পড়ে মস্ত কোনো অপরাধ করে ফেলেছি। নাহিয়ান খানের কথায় সকলে বসে বলল, কিন্তু সকলের বিস্মিত ভাব এখনও কাটেনি। নাহিয়ান খান রয়েছে আহাত আলম ও শারমিনা বেগমের উদ্দেশ্যে বলে উঠলেন, আমার একমাত্র ছেলে এরিস আহরার খান, খান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের ভবিষ্যৎ কর্ণধার, আমার সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী। আমার সেই একমাত্র আদরের ছেলের জন্য আপনাদের মেয়ে শ্বেতা মুবাসিরার হাত চাইতে এসেছি। আশা করি আমার এই প্রস্তাব আপনার ফিরিয়ে দেবেন না। নাহিয়ান খানের মতো এত নামি দামি আর ধনী ব্যক্তির ছেলের জন্য তাদের বাড়িতে মেয়ের সম্বন্ধ এসেছে শুনে এবং সেই সাথে নাহিয়ান খানের এত বিনীত ভাবভঙ্গি দেখে উপস্থিত সকলে বিস্মিত হতবাক হয়ে গেলেন। কেউ কিছু বলার ভাষা হারিয়ে ফেলল। এদিকে রাতের পুরো পৃথিবী যেন থমকে গিয়েছে। বুকের মাঝে অসহ্য এক যন্ত্রণা শুরু হয়ে গেছে। সে কিছু বলতে যাবে তার আগে রিজওয়ানা খান বলে উঠল, আপনার নিশ্চিন্তে আপনাদের মেয়ের আমাদের নাতির জন্য নিতে পারেন। আমার নাতি কিংবা আমাদের পরিবারের কেউ তার যত্ন এবং ভালোবাসায় বিন্দুমাত্র কার্পণত করবে না। বিস্মিত ভাব ভেঙে সাহেলা বেগম বলে উঠল, কিন্তু আপনার নাতি শ্বশুরে এখানে আসেনি কেন? রাফিয়াত খান সরহ কণ্ঠে বলে উঠল, আমার নাতি একটু চাপ স্বভাবের বৌমা, বেশি মানুষের উপস্থিতিতে পছন্দ করে না। তবে মেয়ে কিন্তু সেই আগে থেকেই পছন্দ করে রেখেছে, আর তাই আমাদেরকে ঠিকানা দিল বিয়ের চূড়ান্ত কথাবার্তা পাকা করতে। অচেনা একটা লোকের মুখ থেকে বৌমা ডাক শুনে সালেহা বেগমের মন কিছুটা প্রসন্ন হলো। হঠাৎ রাত বলে উঠল, আপনার নাতি এরিস আহরান খান কি শ্বেতাকে আগে থেকেই চিনে? তাদের মধ্যে কি আগে থেকে জানাশোনা গেছে? তা তো আছেই বাবা। আমার দাদু ভাই তো সেই কবেই তার জন্মদিনের সন্ধ্যায় আমাদের হবু নাতবু এর সাথে আমাদের দেখা করিয়ে দিয়েছিল। আমরা সেদিন এত অবাক হয়েছিলাম, সেই সাথে অনেক খুশিও হয়েছিলাম। কারণ যে ছেলে কখনো বিয়ের নাম শুনতে পারতো না, মেয়েদেরকে সবসময় এড়িয়ে চলতো, তার হঠাৎ নিজে থেকে বিয়ে করার কথা শুনে অবাক হওয়াটাই স্বাভাবিক। রাতের বুকে প্রচণ্ড কষ্টটা আরও তীব্রভাবে অনুভূত হতে লাগলো। মনে হলো কেউ তার ভিতর থেকে একটা প্রাণপ্রিয় সত্তাকে কেড়ে নিচ্ছে। তারপর নিজের মনকে বুঝ দিল, শ্বেতা যেখানে যার সাথে ভালো থাকবে তাতেই তার শান্তি। ভালোবাসার মানুষটিকে সুখী দেখার থেকে শান্তি আর কিছুতেই হয় না। রোহান এবং তার মা বাবা এতক্ষণ ধরে চলমান কাহিনী দেখছিল। হঠাৎ রুবাইত খন্দকার আহাত আলমকে উদ্দেশ্য করেই বলে উঠলেন, তাহলে তো ভালোই হলো, দুই মেয়ে একসাথে পাত্রদান করতে পারবেন। দুটো সম্বোধন খুবই ভালো এসেছে। আশা করি আপনারা আর অমত করবেন না। বলে নাহিয়ান খানের সাথে কর্মদন করে ভাব জমাতে চাইলে নাহিয়ান খান তাকে কেবল মুচকি হাসি উপহার দিলেন। রুবাইত খন্দকার অপ্রস্তুতি হেসে ধীরে ধীরে হাত সরিয়ে আনলেন।
আহাদ আলম স্ত্রী ও বড় ভাই ভাবির সাথে আলাপ আলোচনা করে জানালেন যে এই বিয়েতে তার কোনো আপত্তি নেই, যেহেতু তার দুই মেয়ে আগে থেকে সম্পর্কগুলোতে রাজি আছে এবং সম্বন্ধগুলো ভালো করে, সেহেতু অমত থাকার কোনো মানেই হয় না। তবে আহাদ আলম শর্ত রেখেছেন শ্বেতা ও শুভ্রাকে যেন বিয়ের পরেও পড়তে দেওয়া হয়। নাহিয়ান খান আর রুবাইয়েত খন্দকার একে বাক্যে রাজি হয়ে গেলেন। ঘর ভর্তি উপস্থিত সকলে মিষ্টি মুখ করলো। কেবল রাত আলগোছ সেখান থেকেই সরে গেল। অথচ যাদের আজ বিয়ে ঠিক হয়েছে তারা একটিবারও নিজেদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ব্যাপারে জানতে পারল না। শ্বেতা হয়তো আকস্মিক ঘটনাটা সামলে নিতে পারবে, কিন্তু শুভ্রার জন্য তা হবে ভূমিকম্পর ন্যায় প্রখর এক তীব্র ঝটকা। হোয়াট দ্য হেল, এসব আমি কি শুনছি মামা? তুমি না কথা দিয়েছিলে অ্যারিশ ভাইয়ের সাথে আমার বিয়ে হবে, তাহলে তুমি ওই শ্বেতা নামের খ্যাত মেয়েটার সাথে কি করে তার বিয়ে ঠিক করতে পারলে? খান ম্যানশনে এসে ড্রয়িং রুমে জিনিসপত্র ভাঙচুর করতে করতে নাহিয়ান খানের সামনে উগ্র মেজাজে চিৎকার করে কথাগুলো বলল নীলিমা। এরিস, রিজওয়ান খান, রাফিয়াত খান কেউ এই মুহূর্তে বাসায় উপস্থিত নেই। নাদিরা খান মেয়ের পিছু পিছু তাকে শান্ত করতে গিয়ে ব্যর্থ হলেন। নাহিয়ান খান এতক্ষণ তীক্ষ্ণ গম্ভীর দৃষ্টিতে নীলিমার কর্মকাণ্ড দেখলেও তাকে কোনরূপ বাধা দিলেন না। নীলিমার রাগে ফুঁসতে থাকা চেহারাটা শান্তভাবে কয়েক মুহূর্ত পর্যবেক্ষণ করে সোফার পায়ের ওপর পা তুলে গম্ভীর ও শান্ত কণ্ঠেই বলতে লাগলেন, তোমাকে বলেছি না নীলিমা আমার উপর বিশ্বাস রাখতে। আমি যখন বলেছি এরিসের বিয়ে তোমার সাথে হবে, এই মেয়ের সাথে হবে না, তাহলে সেটাই হবে। নীলিমা তীব্র রাগে চেঁচিয়ে বলে উঠলেন, ওফ, স্টপ শেয়ারিং দিস ফাকিং বুলশিট মিস্টার খান। আমি আপনার আর একটা কথাও বিশ্বাস করছি না। নাহিয়ান খান এবার তীব্র রেগে উঠে দাঁড়িয়ে নীলিমাকে প্রচণ্ড জোরে ধমক দিয়ে উঠলেন। এতে নীলিমা এবং নাদিরা খান উভয় কেঁপে উঠল। নাহিয়ান খান নীলিমার সামনে এসে আঙ্গুল উঁচিয়ে তাদের দাঁত চেপে বলতে লাগলো, একদম আমার সামনে বেয়াদবি করবে না নীলিমা, থাপ্পড় মেরে দাঁত ভেঙে দেবো বেয়াদব মেয়ে। এতক্ষণ ধরে কি বলেছি কথা কানে যায়নি? বলেছি না আমার উপর বিশ্বাস রাখতে। আমি যখন যে কথা দিয়েছি সেটা যে কোনো মূল্যে পূরণ করেই ছেড়েছি, এবারও তার ব্যতিক্রম হবে না। নাদিরা খান হতস্থ হয়ে ভাইকে প্রশ্ন করলো, আমার আপনার উপর সম্পূর্ণ বিশ্বাস আছে ভাইজান, কিন্তু আপনার আসলে পরিকল্পনাটা কি? এই মুহূর্তে এমনভাবে সব কিছু করছেন যেন বিয়েটা হয়েই যাবে। নাহিয়ান খান বাঁকা হেসে বলেন, চুপচাপ শুধু দেখে যাও সামনে কি হয়। সামনে শুধু দেখবে আর চমকাবে। নিজের ভাইকে এতদিনেও একটু চিনতে পারোনি নাদিরা? বলে নাহিয়ান খান শয়তানি অট্ট হাসিতে ফেটে পড়লেন। নাদিরা খান এবং নীলিমাও সেই হাসির সাথে তাল মেলালো। তিনজনের এই ভয়ঙ্কর হাসি পুরো খান ম্যানশন জুড়ে তীব্র ঝঙ্কার তুলে ফেললো যেন। নেক্সট পার্টে কী ঘটতে চলছে তা জানতে অবশ্যই আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে আগামীকাল সকল পর্ব একসাথে। ধন্যবাদ সবাইকে।